শুরু হয়েছে না? হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের জীববিজ্ঞান জীবের পরিবহন ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে আমি তোমাদের অভিপ্রায়ে চলে এসেছি। আমাকে শোনা যায় কিনা একটু কমেন্টে জানিয়ে দাও, আর তোমরা তাড়াতাড়ি ক্লাসটাতে জয়েন হয়ে যাও, এবং যারা জয়েন হও নাই তাদেরকে মেনশন দিয়ে দাও, যাতে আমরা তাড়াতাড়ি ক্লাসটা শুরু করে দিতে পারি একসাথে। কাউসার ভাইয়া কইছে কলম 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 এই কাউসার রন ও সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছে? তোমরা সবাই কেমন আছো? সালমান, তাই না? সালমান নিজের নাম শুনতে চাচ্ছিল। ভাই তুমি সেট ফাংশনটা দিছ আমি ইয়াটা পাস করব এই এটা সেট কি বাকি আছে অবগত আছে। চলো বাকিরা আসতে লাগুক, আমরা ততক্ষণে শুরু করে দিই ক্লাস। কালকে দিয়ে কালকে তো আপনারা আসবেন কালকে কি আপনারা আচ্ছা, জীবের পরিবহনে আমরা দুইটা ভাগে ভাগ করছিলাম। প্রথম দিন আমরা উদ্ভিদের অংশটুক প্লাস মানব দেহের যে রক্তের গ্রুপ এবং রক্তরস এই সম্পর্কে জেনেছি। আজকে আমরা দ্বিতীয় ভাগ জানবো। দ্বিতীয় ভাগের প্রথম যে অংশ দেখো, রক্তের গ্রুপ, তাই না? আমরা গত ক্লাসে জেনেছি যে রক্ত কি। রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা। রক্তকে দুইটা অংশে ভাগ করা হয়, একটা ছিল রক্ত কণিকা আর একটা ছিল রক্ত রস। এই রক্তকণিকাকে আমরা কত ভাগে ভাগ করেছিলাম? তিন ভাগে। একটা ছিল লোহিত রক্তকণিকা, একটা শ্বেত রক্তকণিকা, আর একটা ছিল অনুচ্চক্রিকা। এখন আসো এই রক্তের গ্রুপ কিভাবে আমরা ভাগ করি। দেখা যাবে যে আমরা যদি জানি বা কেউ যদি রক্ত দান করে থাকি, চারটা রক্তের গ্রুপের সাথে খুবই পরিচিত। একটা হচ্ছে ও, একটা এ, একটা বি, আর একটা হচ্ছে এ বি, তাই না? দেখো আমি কিন্তু পজিটিভ বা নেগেটিভ বলি না, আমি শুধু ও, এ, বি এবং এ বি বলেছি। এখন আসো এই যে রক্তের গ্রুপ, এই রক্তের গ্রুপ 1901 সালে একজন বিজ্ঞানী সর্বপ্রথম আবিষ্কার করেন। কত সাল বলছি? 1901 সালে বিজ্ঞানী কার্ল ল্যানস্টার। ইনি কি করছেন 1901 সালে রক্তের যে মেনলি দুইটা গ্রুপ, একটাকে বলা হয় এ বিও, একটাকে বলা হয় রিসাস বা আরএইচ রক্তের গ্রুপ। এই এ বিও ব্লাড গ্রুপকে আবার কি বলা হয়? একে বলা হয় ক্লাসিক্যাল ব্লাড গ্রুপ। কি বলছি দেখো, একে বলা হয় ক্লাসিক্যাল। এখন আসো যে এ বিও ব্লাড গ্রুপকে কেন ক্লাসিক্যাল ব্লাড গ্রুপ বলা হয়? কারণ পরবর্তীতে এই যে এ বিও ব্লাড গ্রুপ, একে আবার চারটা ভাগে ভাগ করছে বিজ্ঞানে। সেই চারটা ভাগ কি কি? একটা হচ্ছে এ, একটা এ বি,
একটা বি আর একটা হচ্ছে ও। আমরা মূলত ব্লাড গ্রুপ বলতে এই 4 ধরনের ব্লাড গ্রুপকেই বোঝায়। আর এই ব্লাড গ্রুপ মূলত এ বিও ব্লাড গ্রুপ থেকে আসছে, যাকে আমরা হচ্ছে ক্লাসিক্যাল ব্লাড গ্রুপও বলে থাকি। এখন আসলে যে এই যে আরেকটা লিখছি আরএইচ, বা একে বলা হয় রেসাস ব্লাড গ্রুপ। এই রেসাস ব্লাড গ্রুপের ভূমিকা কি? এটা হচ্ছে এই যে 4টা ব্লাড গ্রুপ, এটা পজিটিভ নাকি নেগেটিভ হবে সেটা নির্ধারণ করবে আমাদের এই রেসাস বা হচ্ছে তোমার আরএইচ যে ব্লাড গ্রুপ এটা। এই আরএইচ এই ব্লাড গ্রুপে আছে 6 ধরনের অ্যান্টিজেন আছে। সেই 6 ধরনের অ্যান্টিজেনকে বলা হয় সি, ডি, ই, আবার হচ্ছে ছোট হাতের সি, ছোট হাতের ডি, ছোট হাতের ই। এই যে 6 ধরনের অ্যান্টিজেন আছে, এই যে বড় হাতের 3টা অ্যান্টিজেন, এই 3টা অ্যান্টিজেন নির্ধারণ করে ব্লাড গ্রুপটাকে পজিটিভ হওয়ার জন্য। আর এই যে ছোট হাতের 3টা হচ্ছে অ্যান্টিজেন, এই অ্যান্টিজেন নির্ধারণ করে ব্লাড গ্রুপকে নেগেটিভ হওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে মূলত আমাদের ব্লাড গ্রুপ 2 ধরনের আছে। একটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ, যাকে হচ্ছে ক্লাসিক্যাল ব্লাড গ্রুপ বলা হয়, আর একটা হচ্ছে আরএইচ বা হচ্ছে রেসাস ব্লাড গ্রুপ। এবিও ব্লাড গ্রুপকে পরবর্তীতে আবার 4টা ভাগে ভাগ করছে, এবং ওই যে রেসাস ব্লাড গ্রুপ ওটার উপর ডিপেন্ড করে ওই যে 4টা ব্লাড গ্রুপ ছিল সেগুলো পজিটিভ এবং নেগেটিভ নির্ধারিত হয়েছে। ঠিক আছে, চলো দেখো এতটুকু বুঝছো কিনা তোমরা। আরেকটা তথ্য তোমরা জেনে নিতে পারো, সেটা হচ্ছে এই যে বিজ্ঞানী কার্ল ল্যানস্টার, ইনি 1965 সাল পর্যন্ত মোট 23 ধরনের রক্তের গ্রুপ আবিষ্কার করছে। রক্তের গ্রুপ আবিষ্কার করছে টোটাল 23 ধরনের। আচ্ছা, ক্লিয়ার সবার? এবার আসলে যে রক্তের যে পজিটিভ বা নেগেটিভ এটা নির্ধারণ হয় কি করে? আমরা আগের দিন আরবিসি সম্পর্কে জেনেছি, তাই না? আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড কর্পাসেল বা লোহিত রক্তকণিকা, একে এরিথ্রোসাইটও বলা হয়। এখন আসো এই যে আরবিসি, মনে করো এই একটা আরবিসি, এই আরবিসি কোষের যে অ্যান্টিজেন আছে আর আমাদের যে প্লাজমা সেল, এটা হচ্ছে রক্তকণিকা, রক্তকণিকা, আর এখানে আসে প্লাজমা বা রক্তরস। আমাদের যে রক্তকণিকা, রক্তকণিকার সেল মেমব্রেনে কিছু অ্যান্টিজেন থাকে। তাহলে কি এর যে সেল মেমব্রেন, এখানে থাকবে হচ্ছে অ্যান্টিজেন। আর আমাদের যে প্লাজমা বা রক্তরস, এই রক্তরসের ভিতর থাকবে হচ্ছে অ্যান্টিবডি। তাহলে দেখো আমরা কি বলছি, আমাদের যে রক্তকণিকা আছে সেই রক্তকণিকার যে সেল মেমব্রেন থাকে, সেই সেল মেমব্রেনে হচ্ছে প্রাচীরে থাকে কি একটা অ্যান্টিজেন থাকে, এবং আমাদের যে রক্তরস আছে সেই রক্তরসের ভিতর থাকে হচ্ছে অ্যান্টিবডি। এখন কথা হচ্ছে যে আমরা কাকে ব্লাড দিতে পারবো এবং কাকে ব্লাড দিতে পারবো না। যদি আমাদের সেল মেমব্রেনে মানে লোহিত আমাদের রক্তকণিকার সেল মেমব্রেনের যে অ্যান্টিজেন আছে তার অ্যান্টিবডি থাকে, অর্থাৎ কি অ্যান্টিবডি অ্যান্টিজেন যাতে রিয়াকশন হয়ে রক্তটা জমাট না বাঁধে, এটা আমরা নির্ধারণ করে দেন আমরা হচ্ছে রক্তটা ডোনেট করব। মনে করো এ বিও একটা ব্লাড গ্রুপ। আচ্ছা, আমি সবগুলোই বলি একসাথে। ব্লাড গ্রুপ, এটা হচ্ছে অ্যান্টিজেন, এটা হচ্ছে অ্যান্টিবডি। এখন আসো যে আমাদের ব্লাড গ্রুপ যদি এ হয়, ব্লাড গ্রুপ এ, তাহলে তার অ্যান্টিজেনও থাকবে এ, কিন্তু তার অ্যান্টিবডি থাকবে হচ্ছে বি। ওকে, এরপরে আসো আমাদের ব্লাড গ্রুপ যদি হয় বি, তাহলে তার অ্যান্টিজেনও থাকবে বি, কিন্তু তার অ্যান্টিবডি থাকবে এ। এরপরে আমাদের ব্লাড গ্রুপ যদি হয় এ বি, তাহলে আমার অ্যান্টিজেন থাকবে এ বি, কিন্তু কোনো অ্যান্টিবডি থাকবে না।
আর ব্লাড গ্রুপ যদি হয় ও, তাহলে আমার হচ্ছে কোনো অ্যান্টিজেন থাকবে না, কিন্তু অ্যান্টিবডি আমার দুটাই থাকবে। এখন আসো দেখো, এই যে যে অ্যান্টিবডি, এই অ্যান্টিবডিগুলো থাকে কোথায় আমি বলছি, এগুলো থাকে আমাদের হচ্ছে প্লাজমাতে, এগুলো থাকবে হচ্ছে আমাদের প্লাজমা বা হচ্ছে রক্ত রসে। আর এই যে যে অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনগুলো থাকবে হচ্ছে আমাদের হচ্ছে ওই যে যে রক্তকণিকা, সেই রক্তকণিকার সেল মেমব্রেনে। এখন এর জন্য আমার অ্যান্টিবডি বি, কিন্তু এই এর যখন আছে ব্লাড গ্রুপ, মনে করো আমার হচ্ছে এ পজিটিভ ব্লাড গ্রুপ, তার মানে কি আমার বডিতে এ বি অ্যান্টিবডি আছে, ঠিক আছে, যে আমার আছে এ ব্লাড গ্রুপ, আমার অ্যান্টিবডি আছে বি। এখন আমাকে যদি কেউ বি পজিটিভ একজন ব্লাড দেয়, তখন আমি কি পাবো, তখন পাবো এ অ্যান্টিবডি। আর যখনই হচ্ছে আমার আমার রক্তকণিকাতে বা আমার বডিতে আছে বি অ্যান্টিবডি, কিন্তু অন্যের রক্ত নেওয়ার মাধ্যমে আমার বডিতে চলে আসতেছে এ অ্যান্টিবডি, তখন কি করবে, এই দুইটা কখনো একসাথে মিলেমিশে থাকবে না, তারা মারামারি শুরু করে দেবে। আর তাদের এই মারামারির জন্য কি হবে, আমার রক্তটা পুরোটাই জমাট বেঁধে যাবে। আর রক্ত জমাট বেঁধে গেলে কি হবে, আমি পটল তুলে উপরে চলে যাব, তাই না? তাহলে এটাই বলেছে যে কখনো হচ্ছে ব্লাড গ্রুপ বা ব্লাড যখন আমরা ডোনেশন করব, তখন আমার অ্যান্টিবডি, আমি যার থেকে ব্লাড নিচ্ছি তার অ্যান্টিবডির জন্য ম্যাচ করে, অর্থাৎ একে অপরের বিরুদ্ধে যাতে তোমার রিয়াকশন না করে। এই জন্য দেখো যে এ পজিটিভ একজন ব্লাডধারী ব্যক্তিকে কখনো বি পজিটিভ একজন ব্লাডধারী ব্যক্তি রক্ত দিতে পারে না। এখন আসো এখান থেকে দুইটা আমরা কোশ্চেন পাই, একটা হচ্ছে যে ইউনিভার্সাল ডোনার, আর একটা হচ্ছে ইউনিভার্সাল রিসিপিয়েন্ট, মানে কি সর্বজনীন দাতা এবং সর্বজনীন গ্রহীতা। আমরা জানি যে এ বি হচ্ছে আমার ইউনিভার্সাল রিসিপিয়েন্ট বা হচ্ছে সর্বজনীন গ্রহীতা, কারণ কি সে সব ব্লাড গ্রুপের রক্তই গ্রহণ করতে পারে, কারণ কি তার অ্যান্টিজেন আছে এ বি দুইটাই, কিন্তু কোনো অ্যান্টিবডি নেই, অর্থাৎ সে হচ্ছে এ পজিটিভ ব্লাডধারী ব্যক্তির কাছ থেকে রক্ত নিতে পারবে, কারণ কি তার কোনো অ্যান্টিবডি নেই। সে বি পজিটিভও নিতে পারবে এবং সে ও পজিটিভও নিতে পারবে, অর্থাৎ সে সবার থেকে রক্ত নিতে পারবে, কিন্তু দিতে পারবে শুধুমাত্র কাকে, দেখো দিতে পারবে শুধুমাত্র এ বি পজিটিভ যে থাকবে তাকে, অথবা আছে তোমার এ পজিটিভ, অথবা না, শুধু এ বি পজিটিভকেই সে দিতে পারবে, কারণ কি তার কোনো অ্যান্টিবডি নেই, অর্থাৎ সে এ বি পজিটিভের ব্যক্তির কাছ থেকেই সে হচ্ছে ওই রক্তটা গ্রহণ করতে পারবে। কিন্তু ওর ক্ষেত্রে দেখো, সে দিতে পারবে সবাইকে, কিন্তু নিতে পারবে শুধুমাত্র ও পজিটিভের ক্ষেত্রে, কারণ কি তার দুইটা অ্যান্টিবডি আছে, ঠিক আছে। তাহলে যেহেতু হচ্ছে আমার ও পজিটিভের ক্ষেত্রে অ্যান্টিবডি দুইটাই আছে, কোনো অ্যান্টিজেন নাই, এই জন্য ও পজিটিভ বা ও ব্লাড গ্রুপ সবাইকে দিতে পারবে, কিন্তু এ বি পজিটিভ যেহেতু আছে তার দুইটা অ্যান্টিজেনই আছে, কোনো অ্যান্টিবডি নেই, এই জন্য সে সবাইকে সবার কাছ থেকে নিতে পারবে, কিন্তু সবাইকে দিতে পারবে না। দেখো তো এতটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার, সবার ক্লিয়ার? ওকে, সবার ক্লিয়ার। তাহলে এখান থেকে কিন্তু খ নাম্বার জন্য দুইটা কোশ্চেন সবসময় আসে, যে সর্বজনীন দাতা ব্লাড গ্রুপ কে এবং সর্বজনীন গ্রহীতা ব্লাড গ্রুপ কে। তাহলে আমরা জানলাম সর্বজনীন দাতা ব্লাড গ্রুপ হচ্ছে ও এবং সর্বজনীন গ্রহীতা ব্লাড গ্রুপ হচ্ছে এ বি, ঠিক আছে। এবার আসো যে আরএইচ সম্পর্কে আরেকটু বলে দিই, জাস্ট অল্প এক লাইন বলে দেবো, কারণ এখানে আরএইচ তোমাদের ডিটেলস লাগবে না। আরএইচ আমি বলছি কি, যে রিসার্চ ব্লাড গ্রুপ, যেটার মাধ্যমে কি হয় যে আমাদের ব্লাড গ্রুপটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সেটা নির্ধারণ করে। এই আরএইচ এর উপর ডিপেন্ড করে অনেক জটিলতা থাকে এবং অনেক কমপ্লিকেশন সৃষ্টি হয়, যেটা যেরকম হচ্ছে আমাদের হচ্ছে প্রেগনেন্সির সময় যদি একজন পজিটিভ মা আর একজন পজিটিভ বাবার সাথে হচ্ছে মিলিত হয়, তখন কি কি জটিলতা সৃষ্টি হতে পারে, এটা নিয়ে অনেক বড় একটা লম্বা কাহিনী, যেটা আমরা ইন্টারমিডিয়েটের কিছু জানবো আর কিছু উচ্চতর লেভেলে যে জানবো। আমাদের শুধু এতটুকু জানলেই হবে যে আরএইচ ব্লাড গ্রুপের উপর ডিপেন্ড করে আমাদের ব্লাড গ্রুপগুলো পজিটিভ এবং নেগেটিভ নির্ধারিত হয়, জাস্ট এতটুকু জানলেই হবে, ঠিক আছে। দেখো এই জায়গায় একটা হেডলাইন আছে যে রক্তদান ও হচ্ছে সামাজিক দায়বদ্ধতা।
রক্তদান আমরা কেন করব এবং হচ্ছে সামাজিক দায়বদ্ধতা বলতে কি বোঝাচ্ছে? সামাজিক দায়বদ্ধতা মনে করো যে একজন ব্যক্তি মানে রাস্তাঘাটে চলতে চলতে বা কোনো জায়গায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট করলো, অ্যাক্সিডেন্ট করে কি প্রচুর পরিমাণ ব্লিডিং হলো, তার এখন অনেক রক্ত দরকার। এখন একজন মানুষ হিসেবে আরেকজনের মানুষের পাশে এসে দাঁড়ানো আমাদের কি দায়বদ্ধতা, যাকে বলা হয় সামাজিক দায়বদ্ধতা। রক্তদান আমি কেন করব? রক্তদান আমরা কিছু মানে গত ক্লাসে পড়েছি যে আমাদের যখন আরবিসি তৈরি হয় তখন তার 120 দিন পরেই আরবিসিটা কি হয়, ধ্বংস হয়ে যায়। অর্থাৎ কি আমাদের যে আরবিসি এর লাইফ স্পান হচ্ছে 120 ডেজ বা 4 মান্থ। অর্থাৎ এতদিন পর পর আমাদের লোহিত রক্তকণিকাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য যেহেতু আমাদের লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে যাচ্ছে, এটা এমন না যে আমাদের বডিতে স্টোর থাকে, আমাদের অনেক হেল্প করে, এমন কিছু না। সে ধ্বংস হয়ে বের হয়ে যাচ্ছে বডি থেকে। এই জন্য আমরা রক্ত দিয়ে যদি অন্য কারো জীবন বাঁচাই, তাতে তো আমাদেরই লাভ, তাই না? ইভেন আমরা যখন রক্ত দান করব আমাদের কিছু টেস্ট করা হয়, ফলে আমরা জানতে পারি আমাদের শরীরে কোনো জটিলতা আছে কিনা, আরো কোনো সমস্যা আছে কিনা। আর সব থেকে বড় কথা, রক্তদান করলে মেন্টালি যে শান্তি, মেন্টালি যে পিস, সেটা পাওয়া যায়। সেটা তুমি আর কোথাও পাবা না, অন্যের উপকার করার যে একটা মেন্টালিটি পিস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রক্তদান ও সামাজিক দায়বদ্ধতা। আর এটা তো জানলা রক্তের গ্রুপ কিভাবে নির্ধারিত হয়। ওকে, ক্লিয়ার এই পর্যন্ত সবার? ক্লিয়ার। এখন আমরা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিকে চলে যাচ্ছি, হৃৎপিণ্ডের গঠন ও কাজ, তাই না? রেড ব্লাড কর্পাসেল ভাইয়া আর স্টার একবার একটু বলবেন প্লিজ। আমি কি বলছি যে আমরা যেমন হচ্ছে এবিও ব্লাড গ্রুপ বলছি, এবিও ব্লাড গ্রুপকে আবার কয় ভাগে ভাগ করছে? 4টা ভাগে। একটা হচ্ছে এ, একটা বি, একটা এ বি, আর একটা হচ্ছে ও, তাই না? তাহলে এখানে তো এবিও ব্লাড গ্রুপ শেষ। এবার আসলে যে আর এইচ যে ব্লাড গ্রুপ, এখন এই যে 4টা ব্লাড গ্রুপ এ, বি, এ বি এবং ও, এই 4টা কি পজিটিভ নাকি নেগেটিভ? দেখো তোমরা অনেকেই কমেন্ট করে বলতেছে ভাই আমি এ পজিটিভ, অনেকেই বলতেছে আমি ও পজিটিভ। তাহলে ব্লাড গ্রুপ তো ও হয়, কখনো পজিটিভ বা নেগেটিভ হয় না, তাই না? কিন্তু এই পজিটিভ বা নেগেটিভ এটা নির্ধারণ করে কে? সেটাই হচ্ছে আর এইচ ব্লাড গ্রুপ বা আর এইচ রিসার্চ ফ্যাক্টর। এইটার মাধ্যমে হচ্ছে এই ব্যক্তিটা ও পজিটিভ নাকি ও নেগেটিভ এটা নির্ধারণ করা যায়। সেটাই হচ্ছে আর এইচ। ঠিক আছে, এখন চলো আমরা পড়বো হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের কিন্তু অনেক সিনোনিম আছে। হৃৎপিণ্ডকেই বলা হয় মন, একেই বলা হয় হার্ট। আর এই মন বা হৃৎপিণ্ড বা হার্ট নিয়েই যত আমাদের গন্ডগোল, তাই না? এখন আসলে যে প্রথমেই আমাকে জানা লাগবে হৃৎপিণ্ডের অ্যানাটমিক্যাল গঠন বা অ্যানাটমিক্যাল পজিশন। আমরা যদি দেখবা যে বইতে লেখা আছে হৃৎপিণ্ড হচ্ছে আমাদের পঞ্চম বক্ষপিঞ্জরের মাঝখানে থাকে। এখন আসলে যে পঞ্চম বক্ষপিঞ্জর মানে কি বা ফিফথ ইন্টারকোস্টাল মানে কি, তার আগে আমরা যদি একটা ছোটখাটো হৃৎপিণ্ড আঁকি। আচ্ছা দেখো, এটা যদি একটা হৃৎপিণ্ড হয়, এখন আসলে যে আমরা ডান কোন সাইড আর বাম কোন সাইড এটা বুঝবো কি করে? মনে করো আমি যখন এইভাবে লিখবো, আমি কিন্তু দেখো এই যে এই সাইডে কি লিখবো, বাম। কারণ কি আমার অ্যানাটমিক্যাল পজিশন অনুযায়ী লেখা লাগবে। অ্যানাটমিক্যাল পজিশন বলতেই যে এটাকে বোঝায়, আমি যে স্ট্রেট দাঁড়াইছি, সোজা দাঁড়াইছি, এটা হচ্ছে আমার অ্যানাটমিক্যাল পজিশন। এটা আমার লেফট সাইড, এটা আমার রাইট সাইড। তাহলে দেখো আমার এই সাইড হচ্ছে লেফট আর এই সাইড হচ্ছে রাইট। এই জন্য আমি এই সাইডে সবকিছুই লিখবো লেফট আর এই সাইডে সবকিছু লিখবো রাইট। আমাদের যেটা ভুল হয়, আমরা যখন খাতায় লিখি, খাতায় লিখতে যে তখন কি করি, এটা আমার ডান সাইড, এই জন্য আমি এই পাশে সবকিছুই ডান আছে আইডেন্টিফাই করি, আর এই সাইডে বাম, এই জন্য এগুলো সব বাম আইডেন্টিফাই করি। কিন্তু এটা কিন্তু সঠিক না, এটা ভুল। আমরা আমাদের হচ্ছে এই যে যে পজিশন বা হচ্ছে লেফট বা রাইট যে সাইড, এটা আমরা আইডেন্টিফিকেশন করবো কি দিয়ে, আমাদের অ্যানাটমিক্যাল পজিশন। এই যে অ্যানাটমিক্যাল পজিশন, স্ট্রেট দাঁড়াইছি, এটা আমার লেফট সাইড, এটা আমার রাইট সাইড। এখন আসলে যে হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ আছে, তার আগে বলি হৃৎপিণ্ডের মোট হচ্ছে একটা কাভারিং আছে।
আমরা তো জানি না যে সবারই কিছু না কিছু একটা মানে কি আবরণ আছে। যেমন আমি যদি বলি মানুষের আবরণ কি, মানুষের আবরণ হচ্ছে ত্বক বা স্কিন, যেটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় অঙ্গ, এটা হচ্ছে ত্বক। এরপর আসে যে মানুষের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি, যকৃৎ। আমি হয়তোবা পড়াইছিলাম, তোমাদের মেবি পড়াইনি, এটা ফ্রি ক্লাসে পড়াইছিলাম। তখন বলেছিলাম যে মানুষের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ। যকৃৎও কিন্তু একটা আবরণ আছে যার নাম হচ্ছে গ্লিসন ক্যাপসুল। তাহলে কি বলছি, মানুষেরটাই মনে রাখো, মানে আমাদেরটা মনে রাখো, পরবর্তীতে আমরা আস্তে আস্তে সবই জানবো। যে মানুষের আবরণ আছে সেটা হচ্ছে স্কিন বা ত্বক। তেমন হৃৎপিণ্ডের একটি আবরণ আছে, অর্থাৎ এইটা যদি একটা হৃৎপিণ্ড, এর চার সাইডের যে আবরণ, এই আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম। কি বলছি, পেরিকার্ডিয়াম। এটা হচ্ছে হৃৎপিণ্ডের আবরণ। এরপর আসো যে হৃৎপিণ্ডের আবরণের পরবর্তী থাকে হচ্ছে তিনটা স্তর। হৃৎপিণ্ডে তিনটা স্তর থাকে। সবচেয়ে বাইরের যে হচ্ছে তোমার স্তর তাকে বলা হয় এপিকার্ডিয়াম। আমরা স্তর তিনটা যদি দেখি, স্তর বাইরেরটাকে বলা হয় হচ্ছে এপিকার্ডিয়াম, মাঝেরটাকে বলা হয় মায়োকার্ডিয়াম, আর ভিতরটাকে বলা হয় এন্ডোকার্ডিয়াম। তাহলে দেখো, একটা যদি হৃৎপিণ্ড আমি মনে করি বা কল্পনা করি, সেই হৃৎপিণ্ডের বাইরের যে আবরণ থাকবে সেটাকে কি বলছি, পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের পরেই হচ্ছে পরপর তিনটে স্তরে সাজানো থাকে হৃৎপিণ্ডের তিনটে স্তর। সবচেয়ে বাইরেরটাকে বলতেছি কি, এপিকার্ডিয়াম। তারপরটাকে বলছি মায়োকার্ডিয়াম, একেবারে ভিতরটাকে বলছি এন্ডোকার্ডিয়াম। এই তিনটে স্তর ভেদ করে যে দেন আমরা হচ্ছে হৃৎপিণ্ডের চারটা প্রকোষ্ঠ পাবো। এখন আসলে যে এই যে স্তর, এই স্তরের কাজ কি, অবশ্যই কোনো না কোনো কাজ আছে, কাজ না থাকলে তো এখানে দিয়ে রাখবে না, তাই না? এই যে এপিকার্ডিয়াম, এপিকার্ডিয়ামের কাজ হচ্ছে যে এখানে হৃৎপিণ্ডের যে চর্বি, অর্থাৎ অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়ার ফলে যে চর্বি হয় সেটা কিন্তু রক্তের মাধ্যমে আমাদের হৃৎপিণ্ড চলে আসে, তাই না? সেই যে চর্বি, সেই চর্বিগুলো বিক্ষিপ্তভাবে হচ্ছে আমার এপিকার্ডিয়ামে থাকে। অর্থাৎ এপিকার্ডিয়ামের কাজ হচ্ছে বিক্ষিপ্তভাবে চর্বিগুলোকে ধরে রাখা, অর্থাৎ চর্বি সংরক্ষিত করা, চর্বি। ঠিক আছে। এরপর আসো মায়োকার্ডিয়াম। আমাদের হৃৎপিণ্ড, আমাদের ভ্রূণ অবস্থায় থাকাকালীন আমাদের হৃৎপিণ্ড কিন্তু বিট করা শুরু করছে, অর্থাৎ সে সচল হয়ে গেছে এবং হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত সে হচ্ছে সবসময় স্পন্দন আমাদের চলতেই থাকবে। অর্থাৎ এই যে আমাদের হৃৎপিণ্ড যে সংকোচন প্রসারণ সংগঠিত করে, এই সংকোচন প্রসারণটা নিয়ন্ত্রণ করা হচ্ছে আমাদের মায়োকার্ডিয়াম। অর্থাৎ মায়োকার্ডিয়ামের কাজ হচ্ছে সংকোচন প্রসারণ কে নিয়ন্ত্রণ করা। ওকে। আর এন্ডোকার্ডিয়াম আমরা একটু পরেই জানবো যে হৃৎপিণ্ডের চারটা প্রকোষ্ঠ আছে এবং কিছু কপাটিকা আছে। কপাটিকা মনে করো একটা রুম, সেই রুমের দরজাকে আমরা কপাটিকা হিসেবে তুলনা করছি। কারণ কি, হৃৎপিণ্ডেতে ঢুকতে হলে ওই কপাটিকাগুলো হচ্ছে পার হয়ে ঢুকতে হয়। যেমন একটা রুমে যদি আমি প্রবেশ করতে চাই, তার মানে কি আমাকে হয় দরজা দিয়ে ঢুকতে হবে অথবা জানালা ভেঙে ঢুকতে হবে, তাই না? কিন্তু সবচেয়ে ইজি কোনটা, দরজা। দরজা খুলে ঢোকা ভিতরে, আর দরজা কিন্তু একবার বন্ধ হয়ে গেলে আমরা কিন্তু আবার বের হতে পারি না। তো হৃৎপিণ্ডের কাজগুলো, হৃৎপিণ্ডের যে কপাটিকা, ওটার কাজও কিন্তু একই রকম। অর্থাৎ আমাদের যে রক্ত ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আসবে, হৃৎপিণ্ডের এক প্রকোষ্ঠ থেকে আর এক প্রকোষ্ঠের রক্তটা যাতে একমুখী চলাচল করতে পারে, সেটা নির্ধারণ করে হচ্ছে ওই কপাটিকাগুলো। কারণ কি, যখন মনে করো এটা হচ্ছে আমার কি, আমার তোমার বাম অলিন্দ, আর এটা হচ্ছে বাম নিলয়। তাহলে বাম অলিন্দ থেকে যখন রক্তটা বাম নিলয় চলে আসবে, পরবর্তীতে যাতে বাম নিলয় থেকে রক্তটা আবার বাম অলিন্দতে ব্যাক না যেতে পারে, এই জন্য কপাটিকাটা ওখানে থাকে। অর্থাৎ যখনই বাম অলিন্দ থেকে বাম নিলয়ে রক্তটা চলে আসবে, কপাটিকা পথ বন্ধ করে দেবে, তখন রক্ত আর ব্যাক যেতে পারবে না। অর্থাৎ কপাটিকার কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই কপাটিকাগুলোকে হচ্ছে মেনটেন করা বা কপাটিকার কাজকে নিয়ন্ত্রিত করা বা তৈরি করার কাজ করা হচ্ছে আমার এন্ডোকার্ডিয়াম। কপাটিকা। দেখো তো এতটুকু ক্লিয়ার কিনা, যে আমাদের একটা হৃৎপিণ্ড আছে, সেই হৃৎপিণ্ডের একটা কাভারিং আছে, সেই কাভারিং এর নাম হচ্ছে পেরিকার্ডিয়াম, এবং হৃৎপিণ্ডের তিনটে স্তর আছে। সবচেয়ে বাইরের স্তরটার নাম হচ্ছে
এপিকার্ডিয়াম, মাঝেরটা হচ্ছে মায়োকার্ডিয়াম, এবং সবচেয়ে ভিতরের আমাদের যে স্তর সেটার নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াম। আমি কি বলছি, এপিকার্ডিয়াম যে চর্বিগুলো থাকে সেই চর্বিগুলো বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। তারপরে মায়োকার্ডিয়াম আমাদের যে হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ সংগঠিত করে সেটাকে নিয়ন্ত্রণ করে। আর যে এন্ডোকার্ডিয়াম সেটা কি করবে, আমাদের যে কপাটিকা বা ভালভ থাকে সেগুলোর কাজকে নিয়ন্ত্রণ করে বা সেগুলোকে সংরক্ষণ করে হচ্ছে আমাদের এন্ডোকার্ডিয়াম। হ্যাঁ, হার্ট হচ্ছে তোমার পরীক্ষার হলে কিন্তু গ নাম্বার মানেই হচ্ছে চিত্র, বায়োলজি গ নাম্বার মানেই হচ্ছে তোমার ফিগার। তো হৃৎপিণ্ডর চিত্র খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকবারই দেখবা যে বোর্ড পরীক্ষাতে বা তোমার টেস্ট পি টেস্ট সব পরীক্ষাতে আর কোনো চিত্র থাকুক বা না থাকুক হৃৎপিণ্ডের চিত্র কিন্তু অবশ্যই থাকবে। তো এই চিত্র খুবই সুন্দর করে আর্ট করা শিখবা, ঠিক আছে? ওকে, ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার সবার। Right, right. ওকে, চলো এবার এতটুকু ক্লিয়ার হলে এবার আমরা জানবো যে আমরা বলছি হৃৎপিণ্ডে কয়টা, চারটা প্রকোষ্ঠ থাকে। সেই চারটা প্রকোষ্ঠ কি কি? এই যে দেখো, তাহলে আমি কি বলছি, এই সাইডটা হচ্ছে আমাদের বাম সাইড আর এই সাইডটা হচ্ছে আমাদের ডান। তাহলে এটা উপরের দুটাকে বলা হয় হচ্ছে তোমার অলিন্দ বা হচ্ছে অ্যাট্রিয়াম, আর নিচের দুটাকে বলা হয় নিলয় বা হচ্ছে ভেন্ট্রিকল। তাহলে এই যে উপরে যেটা সেটা হচ্ছে আমার বাম অলিন্দ, নিচেরটা হচ্ছে আমার বাম নিলয়। আর এই পাশে আমার হচ্ছে কি ডান অলিন্দ, উপরেরটা, আর নিচেরটা হচ্ছে ডান নিলয়। দেখো আমি চিত্রটা যখন আর্ট করছি, আমার যে নিলয়, দেখো বাম নিলয়টা একটু ছোট আর্ট করেছি এবং ডান নিলয়টা একটু বড় আর্ট করছি। এটার কিন্তু একটা কাজ আছে, কেন বলো তো? কারণ কি, আমার এই যে যে বাম নিলয়, এই বাম নিলয় থেকে রক্তটা সারা বডিতে চলে যাবে। আগে কোশ্চেনটা বোঝো যে আমি হচ্ছে আমরা যে নিলয়, দেখো অলিন্দ কিন্তু দুই সাইডে সমান, কিন্তু নিলয় আছে বাম নিলয়টা একটু ছোট, ডান নিলয়টা একটু বড় আর্ট করছি। কারণ কি, আমার বাম নিলয় থেকে রক্তটা অক্সিজেন যুক্ত রক্ত, আমি একটু পরেই এখন চার্ট ফ্লো চার্ট একে হচ্ছে তোমাদের বোঝাবো। কি বলছি যে এই বাম নিলয় থেকে রক্ত আমার সারা বডিতে যাবে। ওকে, সারা বডিতে কি যাবে, অক্সিজেন যুক্ত রক্ত এই বাম নিলয় থেকে আমার সারা বডিতে যাচ্ছে, এবং সারা বডি থেকে যে কার্বন ডাই অক্সাইড রক্ত আমার ব্যাক আসবে সেটা হচ্ছে ডান নিলয়তে অবস্থান করবে। এই ডান নিলয় থেকে পরবর্তীতে সেটা ফুসফুসে যাবে। অর্থাৎ কি, মনে করো যে এখান থেকে তোমার হচ্ছে লাফ দিয়ে তুমি 6 তলা থেকে লাফ দিয়ে নিচে পড়বা এবং হচ্ছে 10 তলা থেকে লাফ দিয়ে নিচে পড়বা, ঠিক আছে না? তাহলে দেখো কোনটার গতি বেশি হবে, তুমি যখন অবশ্যই 10 তলা থেকে পড়বে তার গতি বেশি হবে। অর্থাৎ কি, বাম নিলয় থেকে তোমাকে সারা বডিতে রক্ত পাস করা লাগতেছে, এই জন্য তার প্রেশার বেশি দেওয়া লাগবে। অর্থাৎ অল্প জায়গায় বেশি জিনিস থাকলে কি হবে, প্রেশার বেশি হবে। এই জন্য হচ্ছে আমার বাম নিলয়ের হচ্ছে যে পুরুত্ব সেটা হচ্ছে বেশি থাকে, এই জন্য এটা ছোট হয়। আর ডান নিলয় থেকে শুধুমাত্র রক্ত যাবে ফুসফুসে, এই জন্য যেহেতু এর পুরুত্ব হচ্ছে কম, অর্থাৎ এর চাপও কম, এই জন্য এ শুধু ফুসফুসে রক্ত পাঠাবে। কিন্তু এর পুরুত্ব যেহেতু বেশি বাম নিলয়ে, এই জন্য এটার প্রেশারও বেশি ক্রিয়েট করতে পারবে এবং সারা বডিতে রক্তটা পাস করতে পারবে, ঠিক আছে? এবার আসলে দেখো যে এখানে হচ্ছে কপাটিকা আছে আমাদের মোট। এই যে যে বাম অলিন্দ আর হচ্ছে বাম নিলয়, এদের মাঝখানে যে কপাটিকা আছে, এই যে এইখানটা আমার কপাটিকাটা থাকবে, একে বলা হয় হচ্ছে বাই ক্যাপসিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকা। কি বলছে দেখো, এই যে দুইটার মাঝখানে বাই ক্যাপসিড কপাটিকা, বা এটাকে বলা হয় মাইট্রাল কপাটিকা, মাইট্রাল ভালভ, ঠিক আছে? এবার আসো যে এই যে ডান অলিন্দ এবং ডান নিলয় এর মাঝখানে যে কপাটিকা থাকে তাকে বলা হয় ট্রাই ক্যাপসিড কপাটিকা। এটাকে বলা হয় ট্রাই
ক্যাপসিকপাটিকা। ওকে, তাহলে আপাতত এই দুইটার নামই জানো। আমরা যখন আরো ডিটেলস পড়বো তখন আরো দুইটা কপাটিকার নাম জানবো। তাহলে প্রথম যেটা জানলাম যে আমার বাম অলিন্দা এবং বাম নিলয়ের মাঝখানে যে কপাটিকা থাকে তাকে বলা হয় মাইটাল কপাটিকা বা হচ্ছে বাইক্যাপসিড কপাটিকা। আর তোমার হচ্ছে ডান অলিন্দা এবং ডান নিলয়ের মাঝখানে যে কপাটিকা থাকে তাকে বলা হয় ট্রাইক্যাপসিড কপাটিকা। দেখো এতটুকু ক্লিয়ার সবার? এতটুকু ক্লিয়ার হলে নতুন একটা টার্ম তোমাদের শিখাবো, নতুন একটা জিনিস শিখাবো তোমাদের। ওকে, ক্লিয়ার সবার? ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার। চলো নতুন একটা টার্ম শেখায় যাকে বলা হয় হচ্ছে ডেক্সট্রোকার্ডিয়া। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা সবাই জানি আমাদের হৃৎপিণ্ড বা হার্ট বাম দিকে থাকে, তাই না? এটা কিন্তু হচ্ছে অলমোস্ট 99% মানুষের ক্ষেত্রেই এটা যে সবার হৃৎপিণ্ড বাম সাইডে থাকে, কিন্তু 1% মানুষ বা কারো কাছে ক্ষেত্রে হৃৎপিণ্ডটা কিন্তু ডান পাশেও থাকতে পারে। অর্থাৎ আমাদের থাকার কথা বাম পাশে, কিন্তু সেটা যদি কোনো কারণে, সেটা জেনেটিক প্রবলেম হতে পারে বা এনভায়রনমেন্টাল কোনো কারণে হতে পারে, সেটা যদি ডান সাইডে চলে আসে সেই টার্মটার নাম হচ্ছে ডেক্সট্রোকার্ডিয়া। ঠিক আছে? দেখা যায় না ভাই? আচ্ছা দেখো টার্মটা কি বলছি, ডেক্সট্রোকার্ডিয়া। তাহলে ডেক্সট্রোকার্ডিয়া কি এটা তো বুঝলা, তাই না? যে আমাদের হৃৎপিণ্ড থাকার কথা বাম সাইডে, সেটা যদি কোনো কারণে না থেকে ডান সাইডে চলে আসে তাকে বলা হয় ডেক্সট্রোকার্ডিয়া। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। চলো এবার পরবর্তী, এবার আসো যে আমাদের হৃৎপিণ্ডের যে রক্ত সঞ্চালন, রক্তটা কিভাবে সঞ্চালিত হয় বা হৃৎপিণ্ড কিভাবে সেটাকে পরিবাহিত করে সেটা আমরা জানবো। আচ্ছা চল আমরা আগে একটা চিত্র দেখি। চিত্র এখন আসো, এই দুটো হচ্ছে ফুসফুস, এটা হচ্ছে হৃৎপিণ্ড, ঠিক আছে? এখন আমরা ধমনী মানে কি জানি বলো তো কেউ আমাকে? ধমনী আর হচ্ছে শিরা। আমরা কি জানি যে যে বাহিকা বা হচ্ছে যে নালিকার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হয় তাদেরকে কি বলা হয়? ধমনী। অর্থাৎ ধমনী ইকুয়ালটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত, ঠিক আছে? আর শিরা ইকুয়ালটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। অর্থাৎ যে বাহিকার মাধ্যমে আমাদের অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হয় তাকে বলা হয় হচ্ছে ধমনী, আর যে নালিকার মাধ্যমে আমাদের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয় তাদেরকে বলা হয় শিরা কিন্তু বা ভেইন। কিন্তু হৃৎপিণ্ডের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম। হৃৎপিণ্ডের ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা শিরা আছে বা ভেইন আছে যাকে বলা হয় পালমোনারি ভেইন বা হচ্ছে ফুসফুসীয় শিরা। এর মাধ্যমে কি হবে? অক্সিজেন যুক্ত রক্তটা পরিবাহিত হবে। আর আমাদের একটা আছে তোমার হচ্ছে আর্টারি, যেটার মাধ্যমে আমাদের কি হবে? পালমোনারি আর্টারি, যেটার মাধ্যমে আমাদের নাম আর্টারি কিন্তু পরিবাহিত হবে কার্বন ডাই অক্সাইড রক্ত। চলো আমরা যদি চিত্র থেকে দেখি, প্রথমেই আমাদের কি হবে যে এই ফুসফুস থেকে
মানে যাদের কেবল কথা বলতে দিচ্ছে ওদেরকে এক্সচেঞ্জ করে এই যে ফুসফুস থেকে যে বাইকের মাধ্যমে আমার রক্ত আসবে এটার নাম হচ্ছে পালমোনারি ভেইন। পালমোনারি ভেইন বা হচ্ছে ফুসফুসীয় শিরা। এখন আসলে যেহেতু ভেইন আমাদের আসার কথা কি ছিল কার্বন ডাই অক্সাইড রক্ত, কিন্তু হৃৎপিণ্ডের ক্ষেত্রে এটা হচ্ছে ব্যতিক্রম, এই জন্য আমাদের এখানে কি আসবে অক্সিজেন যুক্ত রক্ত আসবে, অক্সিজেন যুক্ত রক্ত। ওকে, তাহলে দেখো এই যে যে আমার কি হলো পালমোনারি ভেইনের মাধ্যমে ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত কোথায় আসলো, এটার নাম আমরা জানি সেটা হচ্ছে আমাদের বাম অলিন্দ। বাম অলিন্দ, এই জিনিসটা ভালো করে বুঝো, কিন্তু এখান থেকেই মূলত আমাদের সিকিউ এমসিকিউ সবকিছু মূলত এখান থেকেই আসে। ওকে, এখন আসো যে এই যে যে এখানে আমার রক্তটা ফার্স্টে কি হবে ঢুকলো, এখানে যখন রক্তটা প্রবেশ করে তখন কিন্তু আমার এই যে বাইক্যাপসিড কপাটিকা ছিল এটা কিন্তু বন্ধ ছিল, ঠিক আছে। তাহলে এই যে যে এরপরে কি হবে এই কপাটিকাটা খুলে যাবে, অর্থাৎ কপাটিকা খুলে গেলে আমার রক্তটা এখান থেকে পাস করে কোথায় চলে আসবে আমার বাম নিলয়ে চলে আসবে, বাম নিলয়, অক্সিজেন যুক্ত রক্ত চলে আসলো। তাহলে দেখো আমাদের প্রথম ফুসফুস থেকে পালমোনারি ভেইনের মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত কোথায় আছে বাম অলিন্ডে, দেন আমাদের যখন বাইক্যাপসিড কপাটিকা খুলে গেল তখন আমাদের সেই অক্সিজেন যুক্ত রক্ত কোথায় চলে আসলো বাম নিলয়ে চলে আসলো, ঠিক আছে। এটা হচ্ছে আমি লিখে দিই বাইক্যাপসিড কপাটিকা। কপাটিকা। এবার আসো এই রক্তটা এখন আমাদের পুরো বডিতে চলে যাবে, কারণ আমাদের বডিতে অক্সিজেন যুক্ত রক্ত লাগবে। এখন আমার এই যে যে বাম নিলয় থেকে আচ্ছা এটা আমরা আরেক সাইডে আঁকি তাহলে তোমাদের বুঝতে একটু ইজি হবে। চলো আমরা একটু দেখি এই সাইডে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি হলো আমার হচ্ছে পালমোনারি ভেইনের মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্ডে চলে আসলো, বাম অলিন্দ থেকে বাইক্যাপসিড কপাটিকা খুলে যে রক্তটা আমার ডান নিলয়ে চলে আসলো। এবার ডান নিলয় থেকে আমাদের রক্তটা সারা বডিতে চলে আসবে, আর যে নালিকা বা বাইকার মাধ্যমে আসবে এটার নাম হচ্ছে তোমার অ্যাওর্টা বা মহাধমনী, অ্যাওর্টা বা মহাধমনী। এটার মাধ্যমে কি আসবে আমার অক্সিজেন যুক্ত রক্ত সারা বডিতে চলে আসবে। এবার আসো এই যে যে রক্তটা আসলো অক্সিজেন যুক্ত রক্ত এটা কি হবে এখন হচ্ছে কৌশিক জালিকায় বিভক্ত হবে।
কৌশিক জালিকা মানে কি, মনে করো একটা ধমনী আর একটা শিরা, একে হচ্ছে সূক্ষ্মতি সূক্ষ্ম অংশে বিভক্ত করা, অর্থাৎ তার চারপাশে এটা অ্যারাউন্ড করে থাকে এবং সূক্ষ্মতি সূক্ষ্ম যত সূক্ষ্ম করা যায় জালিকা তৈরি করে এবং ওই জালিকার মাধ্যমে কি করে ব্যাপন প্রক্রিয়া। ব্যাপন প্রক্রিয়া আমি গত ক্লাসেই পড়াইছি তাই না? ব্যাপন ব্যাপন প্রক্রিয়া জিনিসটা কি তোমরা কমেন্টে বলতে থাকো, ততক্ষণ আমি বলি যে এই কৌশিক জালিকা কি করবে, এখানে হচ্ছে কৌশিক জালিকায় বিভক্ত হবে। এই সূক্ষ্মতি সূক্ষ্ম একেবারে জালিকাতে তৈরি হবে হয়ে, দেখো এখানে আমাদের কি আছে, অক্সিজেন যুক্ত রক্ত আছে। এই অক্সিজেন যুক্ত রক্ত কি হবে, আমাদের প্রত্যেকটা কোষে যাওয়া দরকার হবে বা কোষের প্রয়োজন হবে, কারণ কি কোষে বেঁচে থাকার জন্য আমার পুষ্টি বা এনার্জি দরকার। আর সেই এনার্জি আমি কোথা থেকে পাবো, সেটা আমি রক্তের মাধ্যমে পাবো। রক্ত যে অক্সিজেনটা ক্যারি করে নিয়ে আসবে তার মাধ্যমে পাবো। তাহলে এই কৌশিক জালিকা কি করবে, কৌশিক জালিকা থেকে ব্যাপন প্রক্রিয়ায় আমার রক্তটা নালিকার মাধ্যমে অর্থাৎ এই অ্যাওর্টা বা মহাধমনী থেকে চলে যাবে আমাদের প্রত্যেকটা কোষের ভিতরে চলে যাচ্ছে। ব্যাপন কেউ লিখছে, ব্যাপন কি দেখি তোমরা বলতে থাকো। দেখো তাহলে কৌশিক জালিকার মাধ্যমে আমাদের রক্তের অক্সিজেন যুক্ত রক্তটা কি হবে, বা অক্সিজেনটা আমাদের কোষের ভিতরে চলে যাচ্ছে কি মাধ্যমে, ব্যাপনের প্রক্রিয়া, ব্যাপন প্রক্রিয়া। তাহলে আমরা কোষের ভিতর যে বিক্রিয়াটা হয় সেটা কিন্তু আমরা অনেক আগেই পড়ে আসছি, যে কি হবে, যে তোমার পানি এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে কি করবে, এনার্জি তৈরি করবে, প্লাস হচ্ছে আমার হচ্ছে তো পানি এবং উপজাত হিসেবে অক্সিজেন তৈরি করে। এটা তো আমরা সালোক সংশ্লেষণে জেনে আছি তাই না? আচ্ছা, আর ওই যে এনার্জিটা, ওই এনার্জিটা আবার কি করবে, পানির সাথে বিক্রিয়া করে আমার হচ্ছে এটিপি প্লাস হচ্ছে আমার বাই প্রোডাক্ট হিসেবে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। তাহলে আমার একটা কোষের ভিতরে যখন কৌশিক জালিকায় ব্যাপন প্রক্রিয়া অক্সিজেনটা প্রবেশ করতেছে, ওই একই সময়ে কৌশিক জালিকায় ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কি হবে, যে আমার কার্বন ডাই অক্সাইডটা কোষ থেকে আমার কৌশিক জালিকার ভিতর চলে আসবে। অর্থাৎ এটা যদি দেখো এটা একটু ওকে। তাহলে এই যে কার্বন ডাই অক্সাইডটা আসলো আমার, এই কার্বন ডাই অক্সাইডটা চলে যাবে আমার কোথায়, দেখো আমার এই যে এটা কি ছিল, এটা ছিল আমার হচ্ছে ডান অলিন্দ, অর্থাৎ এটা হচ্ছে ডান অলিন্দ, আমি হচ্ছে ইংলিশে লিখলে রাইট অ্যাট্রিয়াম সংক্ষেপে লিখে দিলাম। এটা হচ্ছে আমার লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল আর রাইট ভেন্ট্রিকল। তাহলে পুরো ব্যাপারটা কি হলো, দেখো যে ফুসফুস থেকে পালমোনারি ভেইনের মাধ্যমে বা ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত আমার বাম অলিন্দে আসলো, বাম অলিন্দ থেকে বাইক্যাপসিড কপাটিকা খুলে যাওয়ার মাধ্যমে সেই রক্তটা আমার অক্সিজেন যুক্ত রক্ত বাম নিলয়ে চলে আসলো। বাম নিলয় থেকে আমার অক্সিজেন যুক্ত রক্ত কিসের মাধ্যমে, দেখো মহাধমনী বা অ্যাওর্টার মাধ্যমে সেটা সারা বডিতে পৌঁছে গেল, যে সেটা কি করবে, কৌশিক তালিকার মাধ্যমে অক্সিজেনটা কোষের ভিতর প্রবেশ করবে এবং কোষ থেকে কার্বন ডাই অক্সাইডটা নিয়ে আসবে এনে এই যে আমার হচ্ছে নালীটা, এটাকে বলা হয় হচ্ছে ইনফিরিয় ভেনা ক্যাভা, ইনফিরিয় এবং সুপেরিয় বা হচ্ছে তোমার মহাশিরা বলা হয়। এটা হচ্ছে নিম্নবর্তী মহাশিরা আর একটা হচ্ছে উচ্চবর্তী মহাশিরা। এখন হচ্ছে যে নিম্নবর্তী আর উচ্চবর্তী মানে কি, আমাদের যে হার্ট, আমরা কি বলছি, হার্টটা আমাদের হৃৎপিণ্ডের বাম সাইডে থাকে, ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে। তাহলে এই যে হার্ট লেভেলের যত নিচে আছে, ওই নিচে জায়গা থেকে যত আমার কার্বন ডাই অক্সাইড রক্ত পরিবহন করে নিয়ে আসবে সেটা হচ্ছে নিম্নবর্তী মহাশিরা। ঠিক আছে, নিম্নবর্তী মহাশিরা। আর আমাদের হার্ট লেভেলের উপর থেকে অর্থাৎ আমাদের মস্তিষ্ক, তারপর আমাদের গ্রীবা,
এই জায়গা থেকে যে কার্বন ডাই অক্সাইড গুলো নিয়ে আসবে তাকে বলা হয় উচ্চবর্তী মহাশিরা। মনে করো এটা হচ্ছে মস্তিষ্ক থেকে আসবে, এখানেও কার্বন ডাই অক্সাইড আসবে, এটাকে কি বলছি? উচ্চবর্তী মহাশিরা। মহাশিরা। আচ্ছা, এখন আসো যে এই যে আমার যখন বাম নিলয় থেকে মহাধমনীর মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্তটা নিয়ে যাবে, তখন ওখানে একটা কপাটিকা থাকে, অর্থাৎ আমার এইখানে একটা কপাটিকা থাকে। সেই কপাটিকার নাম হচ্ছে তোমার ওটা হচ্ছে মহাধমনী কপাটিকা বা হচ্ছে সেমিনুলার কপাটিকা। অর্থাৎ এখানে একটা যে কপাটিকা, এটার নাম হচ্ছে সেমিনুলার কপাটিকা। ঠিক আছে, এখন আসো এই যে কার্বন ডাই অক্সাইডটা আমার রক্তে চলে আসলো, কোথায় আসলো? আমার ডান অলিন্দে চলে আসলো। কি আসলো? কার্বন ডাই অক্সাইড রক্ত কিসের মাধ্যমে আসলো? একটা হচ্ছে আমার নিম্নবর্তী মহাশিরা আর একটা হচ্ছে উচ্চবর্তী মহাশিরা। নিম্নবর্তী মহাশিরা মানে কি বলছি? যে হৃৎপিণ্ডের নিচে থেকে, অর্থাৎ হৃৎপিণ্ডের যেখানে অবস্থান করতেছে তার নিচে থেকে যাবতীয় কার্বন ডাই অক্সাইড রক্ত আমার হচ্ছে নিম্নবর্তী মহাশিরার মাধ্যমে আসবে, এবং হৃৎপিণ্ডের উপর লেভেল থেকে আমার যাবতীয় কার্বন ডাই অক্সাইড রক্ত আমার ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে আসবে। এসে কোথায় আসলো? আমার হচ্ছে ডান অলিন্দে। এবার ডান অলিন্দে যখন কার্বন ডাই অক্সাইড রক্তটা প্রবেশ করে, তখন এই যে যেমন হচ্ছে ট্রাইক্যাপসিড কপাটিকা, এটা কিন্তু বন্ধ থাকে। পরবর্তীতে এই কপাটিকা কি হবে? খুলে যাবে। খুলে গেলে আমার রক্তটা কোথায় চলে আসবে? আমার ডান নিলয়ে চলে আসবে। এবার আসো এই ডান নিলয় থেকে রক্তটা কি হবে? আমার হচ্ছে পালমোনারি ধমনী, এখান থেকে এটাকে কি বলছি? পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী, পালমোনারি আর্টারি। এর মাধ্যমে আমার কার্বন ডাই অক্সাইড রক্তটা আবার কোথায় চলে যাবে? ফুসফুস, অর্থাৎ এই ফুসফুসে চলে আসবে। তাহলে দেখো পুরো রক্তের সার্কুলেশন বা ব্লাড সার্কুলেশনের চিত্রটা হচ্ছে এই যে এটা। এটাকে আমি হচ্ছে জাস্ট একটা চিত্র হিসেবে দেখাইছি, আর এখানে মূলত হচ্ছে আমি হচ্ছে শিরা উপশিরাগুলো সব একসাথে দেখাইছি। দেখো তোমরা জিনিসটা একটু বুঝতে পারছো কিনা? আমি আরেকবার রিক্যাপিচুলেট করে দেবো পুরোটা এ টু জেড, একদম প্রথম থেকে পুরোটা আমি আরেকবার বলবো। তোমরা জাস্ট চিত্রটা একটু দেখো, একবার দেখে নিজের একবার বোঝার চেষ্টা করো, যাতে আমি বললেই ধরতে পারো তোমরা। আচ্ছা, অনেকে ক্লিয়ার? তারপর আমি আরেকবার বলে দেব, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেই মূলত আমাদের সিকিউ এমসিকিউ সবগুলোই এটা থেকে কভার করবে। তোমরা জাস্ট আর 2 মিনিট একটু একদম কনসেন্ট্রেশন দিয়ে এদিকে দেখো, যাতে আমি পুরোটা লাইন বাই স্টেপ বলে যাচ্ছি, তোমাদের বুঝতে ইজি হবে। দেখো প্রথমে কি হয়েছে? প্রথমে আমাদের ফুসফুস, আমরা জানি আমাদের একজন ফুসফুস আছে, সেই ফুসফুসের সাথে একটা বাহিকা, সেটার নাম কি? পালমোনারি ভেইন বা ফুসফুসীয় শিরা। তার মাধ্যমে আমরা জানি যে শিরা মানেই কার্বন ডাই অক্সাইড রক্ত পরিবহন করবে, আর ধমনী মানেই হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করবে। কিন্তু হৃৎপিণ্ডের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ব্যতিক্রম। হৃৎপিণ্ডের ক্ষেত্রে কি হয়েছে? যে শিরা মানেই হচ্ছে সে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করতেছে, আর ধমনী মানেই সে হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করতেছে। তাই দেখো পালমোনারি ভেইনের মাধ্যমে ফুসফুস থেকে আমার অক্সিজেন যুক্ত রক্ত কোথায় আসলো? বাম অলিন্দে আসলো। যখন বাম অলিন্দে রক্তটা প্রবেশ করলো, তখন আমার যে বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে যে কপাটিকা ছিল সেটা বন্ধ ছিল। পরবর্তীতে কি হয়েছে? সেই কপাটিকাটা খুলে গেলে আমার অক্সিজেন যুক্ত রক্ত বাম নিলয়ে চলে আসছে। এরপরে দেখো বাম নিলয় থেকে সেমিনুলার কপাটিকা
খুলে যাওয়ার মাধ্যমে মহাধমনী বা অ্যাওর্টার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত বাম নিলয় থেকে সারা বডিতে চলে গেছে। সারা বডিতে যে কি করছে, সে কৌশিক জালিকে বিভক্ত হয়ে অক্সিজেনটা টিস্যুতে প্রবেশ করছে এবং টিস্যু থেকে বা কোষে প্রবেশ করছে এবং কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড রক্তটা বেরিয়ে আসছে। বেরিয়ে এসে সেই কার্বন ডাইঅক্সাইড রক্ত কি করছে দেখো, আমার হচ্ছে নিম্নবর্তী মহাশিরার মাধ্যমে সারা বডি থেকে আমার সেই রক্তটা ক্যারি করে কোথায় নিয়ে যাচ্ছে, আমার ডান অলিন্দে নিয়ে আসছে। ডান অলিন্দে যখন কার্বন ডাইঅক্সাইডটা আসবে তখন আমাদের হচ্ছে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে যে কপাটিকা, ট্রাইক্যাপসিড কপাটিকা, এটা কি হবে, বন্ধ থাকবে। এবং দেখো উচ্চবর্তী কিছু মহাশিরা আছে যেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের উপর লেভেল থেকেও কার্বন ডাইঅক্সাইড রক্তটা বহন করে নিয়ে আসবে। আনার পরে এরপরে দেখো যে এই যে কার্বন ডাইঅক্সাইড রক্ত ডান আমার হচ্ছে অলিন্দে অবস্থান করছে, সেটা হচ্ছে ট্রাইক্যাপসিড কপাটিকা খুলে যাওয়ার মাধ্যমে আমার ডান নিলয়ে চলে আসবে। পরবর্তীতে ডান নিলয় কি করবে, একটা হচ্ছে আমার ধমনী আছে যার নাম হচ্ছে পালমোনারি ধমনী বা হচ্ছে পালমোনারি আর্টারি বা হচ্ছে ফুসফুসীয় ধমনী। এটার মাধ্যমে আমার ওই যে কার্বন ডাইঅক্সাইড রক্তটা আবার ফুসফুসে চলে যাবে। ওই একই টাইমে আবার এই প্রসেসটা করতে থাকবে। এইভাবেই মূলত আমাদের রক্তটা পরিবাহিত হতে থাকে। এখন দেখো আমাদের রক্ত একবার হৃৎপিণ্ড থেকে বের হয়ে আবার হৃৎপিণ্ডে আসতেছে না, আমার বাম সাইড থেকে ডান সাইড, হ্যাঁ বাম সাইড থেকে বের হয়ে আবার ডান সাইডে এসে দেন আমার ফুসফুসে যাচ্ছে। অর্থাৎ কি একই রক্তকে হৃৎপিণ্ডে দুইবার আসা লাগতেছে। এই জন্য মানুষের হৃৎপিণ্ডকে বলা হয় দ্বিচক্রী হার্ট। শব্দটা মনে রেখো, দ্বিচক্রী হৃৎপিণ্ড। দ্বিচক্রী বা দ্বিচক্র মানে কি, দ্বি মানে কি দুই, আর চক্র মানে কি চক্র আকারে ঘরে বা একই জায়গায় ফিরে আসে। তাহলে দেখো একই হৃৎপিণ্ডে কিন্তু আমাদের রক্ত আসতেছে দুইবার, ঠিক আছে, এই জন্য একে বলা হয় দ্বিচক্রী হৃৎপিণ্ড। কিন্তু মাছের ক্ষেত্রে দেখবে সেটা একচক্রী, অর্থাৎ একবারই হৃৎপিণ্ড দিয়ে রক্ত পাস হয়ে চলে গেছে, দ্বিতীয়বার ব্যাক আসে না। ক্লিয়ার এই পর্যন্ত সবার? আচ্ছা, এই যে সবাই কেউ কেউ মাঝে মাঝে কমেন্ট করতেছে সন্ধ্যা তারা, এটার মানে কি? আমি কিন্তু এখান থেকে বের করে দেবো যারা এই যে এইসব কমেন্ট করতেছো। দেখো এইটা সবার ক্লিয়ার কিনা, সবাই একটু দেখো মন দিয়ে। ক্লিয়ার হলে ভাইয়াকে বলবা সবার ক্লিয়ার। ডান ওকে, সবার ক্লিয়ার তাই না? এরপরে এটা আমাদের লাগবে না স্লাইড। আচ্ছা, এই যে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন পদ্ধতি, এটাই আমরা মাত্র দেখলাম, মাত্র পড়লাম, দরকার নাই আমাদের। এবার আসো রক্ত বাহিকা। দেখো রক্ত বাহিকা আমি একটু আগেই বলে আসছি যে রক্ত বাহিকা প্রধানত কয় ধরনের আছে, মূলত আমাদের দুই ধরনের, একটা হচ্ছে আমাদের শিরা আর একটা হচ্ছে আমাদের ধমনী। ধমনী মানে হচ্ছে কি বলছি, ধমনী মানেই হচ্ছে সে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করবে, আর শিরা মানেই হচ্ছে সে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করবে। এটাই হচ্ছে চিরন্তন সত্য। শুধুমাত্র আমাদের হচ্ছে হৃৎপিণ্ডের ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায়, যে হৃৎপিণ্ডতে আমরা দেখি যে শিরা মানে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, আর তোমার ভেইন মানে হচ্ছে এই যে ধমনী মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড রক্ত পরিবহন করে। এটা ব্যতিক্রমটা শুধুমাত্র আমরা হৃৎপিণ্ডের ক্ষেত্রে দেখবো, কিন্তু বাদ বাকি সময় আমরা এটাই জানবো যে ধমনী মানে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করবে, শিরা মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করবে। এখন আসো এই যে ধমনী এবং শিরা, ধমনী আর শিরার ভিতর যদি আমরা পার্থক্য করি তাহলে দেখবো এটা হচ্ছে একটা ধমনী আর এটা হচ্ছে আমার একটা শিরা। দেখো কি আমি যখন আর্ট করছি একটু পার্থক্য আছে না, যে ধমনীটা একটু সরু কিন্তু শিরাটা একটু মোটা, তাই তো? তাহলে আমাদের ধমনীগুলো একটু সরু হয়, যাতে কি হয়, সরু কেন হবে,
ধমনীর মাধ্যমে আমাদের মূলত কি করে, অক্সিজেনযুক্ত রক্ত পাস করে। তাহলে রক্ত বেশি বেশি যাওয়ার জন্য আমাদের কি প্রেশারটা বেশি লাগবে, ব্লাড ফ্লোটা যাতে স্মুথ হয়। এই জন্য আমাদের হচ্ছে এই যে যে রক্ত যে ধমনীগুলো আমাদের কি হচ্ছে যে আমার শুরু হচ্ছে বা চিকুন হচ্ছে, কিন্তু আমার যে শিরা, এই শিরাটা আমাদের মোটা হবে। ঠিক আছে, এখন আসলে এই যে ধমনী এবং হচ্ছে শিরা, এর প্রত্যেকেই হচ্ছে 3টা করে লেয়ার থাকে। বাইরের যে লেয়ারটা, একেবারে বাইরের যে লেয়ার, তা এই যে দেখো, এটা একে বলা হয় টিউনিকা এক্সটার্না। টিউনিকা এক্সটার্না। এই যে মাঝখানের যে আমার লেয়ারটা, একে বলা হয় টিউনিকা মিডিয়া। আর এই যে একেবারে ভিতরের যে লেয়ারটা, একে বলা হয় টিউনিকা ইন্টারনা। এই 3টা লেয়ার যখন পাস করবে একটা ধমনীর, তখন এর ভিতরে একটা লুমেন পাওয়া যাবে। এই যে এরকম একটা লুমেন, এই লুমেনের মাধ্যমে মূলত আমাদের রক্তটা পাস করে আমাদের ফুসফুস থেকে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে সারা বডি, সারা বডি থেকে আবার আমার হচ্ছে ফুসফুস, সরি হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে আবার ফুসফুস। এইভাবেই হচ্ছে চক্রাকারে আমার চলতে থাকে। তাহলে আমি কি বলছি, একটা আমাদের ধমনীটা কি হবে, অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করবে। ধমনীটা আমাদের শুরু হবে, ধমনীর 3টা লেয়ার থাকে। একেবারে বাইরের যে লেয়ার, তাকে বলা হয় হচ্ছে টিউনিকা এক্সটার্না। মাঝখানের যে লেয়ার, তাকে বলা হয় টিউনিকা মিডিয়া। এবং আছে একেবারে ভিতরের যে আমার লেয়ার, তাকে বলা হয় টিউনিকা ইন্টারনা। ঠিক আছে, আমার ভেইনের ক্ষেত্রেও কিন্তু সেম, ভেইনেরও 3টাই লেয়ার থাকে। একেবারে বাইরেরটা টিউনিকা এক্সটার্না, মাঝেরটা টিউনিকা মিডিয়া এবং ভিতরেরটা হচ্ছে টিউনিকা ইন্টারনা। কিন্তু পার্থক্যটা কোথায়, আমি কি বলছি যে এই 3টা লেয়ার পাস করার পরে কি পাবো, একটা লুমেন পাবো। যে ক্ষেত্রে ধমনী ক্ষেত্রে দেখবো যে লুমেনটা খুবই সরু এবং এখানে কোনো কপাটিকা থাকে না। কিন্তু ভেইন বা শিরার ক্ষেত্রে আমরা দেখবো যে লুমেনটা একটু প্রশস্ত বা আছে একটু চওড়া, এবং এখানে একটা কপাটিকা থাকে। এই যে দেখো, এই যে এখানে কপাটিকা বা একটা ভাল্ব আছে, যেটা হচ্ছে শিরাতে বিদ্যমান, কিন্তু আমার কিসে, ধমনীতে থাকবে না। ওকে, এই যে দেখো, আমি কৌশিক জালিকার কথা বলছিলাম একটু আগেই, তোমাদের বুঝিয়েছি যে কৌশিক জালিকা মানে কি, শিরা এবং ধমনী একে অপরের সাথে কানেকশন তৈরি করে অসংখ্য সূক্ষাতি সূক্ষ্ম জালিকা তৈরি করবে। এই জালিকার মাধ্যমে কি হয়, এই যে যখনই আমার হচ্ছে কৌশিক জালিকার মাধ্যমে অক্সিজেনটা আমার কোষে কোষে চলে যাবে, এবং একই টাইমে কোষ থেকে আমার এই যে শিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইডটা নিয়ে আসবে, এনে ধমনী যখন হচ্ছে অক্সিজেনটা পাস করতেছে, শিরা তখন অক্সিজেনটা নিয়ে আসতেছে, এনে সেটা কি করবে, আবার আমার হচ্ছে হৃৎপিণ্ডে পাস করে নিয়ে যাচ্ছে, পরিবহন করে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের রক্তবাহিকা, ধমনী এবং হচ্ছে শিরা। দেখো সবার ক্লিয়ার কিনা? ক্লিয়ার? কাউসার ভাই, কাউসার ভাই, ওটা ফাঁকা, ওটা আমাকে দেওয়া যাবে? তাহলে দিয়ে দেন। হ্যাঁ, এটাই ওখানে দিয়ে দেন। আচ্ছা, আমরা হচ্ছে 2 মিনিট পরে আবার ক্লাসে আসতেছি। ঠিক আছে, ও আপনি অ্যাড করে দেন, আমি আসতেছি তো। ও 9:30 কত বাজে? হ্যাঁ, হয়ে যাবে, 1 ঘন্টা তো। কোশ্চেনটাতে যদি ইংলিশ ভার্সনের জন্য আলাদা কোশ্চেন খুব ভালো হয়। কোশ্চেন বাংলা ইংলিশ থাকার কারণে না কোশ্চেনগুলো সলভ করতে যেতে অনেকটা কেমন যেন ফিল হয়। তো ফিজিক্সে এইটাতে ফিজিক্সের ভ্যালু লিখতে দেখি যে এই মনে করে এইভাবে 4 লিখতে এখানে 8 লিখতে
এই যে ওটা কি আছে না ও অনলাইনে পাওয়া যায় এটা কি সেট হয়েছে না না অনেক এটা অনেক লো কোয়ালিটি ওটা দিলাম না লো কোয়ালিটি না হাই কোয়ালিটি লো কোয়ালিটি মিন না থাকে মানে লো কোয়ালিটি মিন থাকে ও ওটা জানে তো ওটাই ওপেন না দেয় এই কুশন ক্লোজ ক্লোজ হ্যাঁ সবসময় ক্লোজ দিবে অনেকবার আসবে কিন্তু আচ্ছা, তাহলে এটা তো তোমাদের সবার ক্লিয়ার, তাই না? চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো পরবর্তী আমাদের যে স্লাইডে লেখা হেডলাইনটা কি, রক্তচাপ। তাহলে আমরা একটু আগেই জানছি যে আমাদের ধমনী এবং হচ্ছে শিরা, এই যে যে দুই ধরনের রক্ত বাহিকা আছে, এর মাধ্যমেই রক্তটা প্রবাহিত হয়। এখন আসো ধমনীর মাধ্যমে আমাদের মূলত কি হয়, অক্সিজেনযুক্ত রক্ত যখন প্রবাহিত হবে তখন এই যে ধমনীর যে ওয়াল বা গাত্র, মনে করো এটা একটা ধমনী, এই ধমনীর যে ওয়াল, এই যে ওয়াল বা গাত্র, এই ওয়াল বা গাত্রে হচ্ছে যে চাপ সৃষ্টি করে বা যে চাপ প্রদান করে তাকে হচ্ছে রক্তচাপ বলা হয়। অর্থাৎ আমরা যখন রক্তটা প্রবাহিত হবে এর ভিতর দিয়ে যখন আমার রক্তটা যাবে তখন এই যে ওয়ালের চাপ সৃষ্টি করবে, এটাকে আমরা কি বলতেছি, রক্তচাপ। ঠিক আছে, এখন আসো যে এই যে রক্তচাপ, এই রক্তচাপ আবার কয় ধরনের আছে, দুই ধরনের আছে। একটা হচ্ছে উচ্চ রক্তচাপ আর একটা হচ্ছে নিম্ন রক্তচাপ। তাহলে রক্তচাপ কয় ধরনের বলছি, দুই ধরনের। একটা হচ্ছে উচ্চ রক্তচাপ আর একটা হচ্ছে নিম্ন রক্তচাপ। এই যে উচ্চ রক্তচাপ, এর আরেকটা টার্ম আছে, বায়োলজিক্যাল টার্ম, তাকে বলা হয় আছে সিস্টোলিক ব্লাড প্রেশার। সিস্টোলিক ব্লাড প্রেশার। আর এটা হচ্ছে তোমার ডায়াস্টোলিক ব্লাড প্রেশারকে আমি সংক্ষেপে বিপি লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এখন আসো যে এই যে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক, এই দুইটা প্রেশারে আলাদা আলাদা প্রেশার আছে। যেমন সিস্টোলিক ব্লাড প্রেশার ধরা হয় আমাদের হচ্ছে 100 থেকে 139 মিলিমিটার মার্কারি। এটা হচ্ছে আমার সিস্টোলিক ব্লাড প্রেশার। অর্থাৎ আমাদের উচ্চ যে ব্লাড প্রেশার মানে উচ্চ যে চাপ রক্তের, সেটা হচ্ছে আমাদের এর ভিতরেই থাকে। এবং হচ্ছে ডায়াস্টোলিকটা থাকে হচ্ছে 60 থেকে 100 মিলিমিটার মার্কারি। এটা হচ্ছে আমার ডায়াস্টোলিক প্রেশার, এটা হচ্ছে আমার সিস্টোলিক প্রেশার।
এখন এরপরে যখন যে একটা টার্ম আসে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ, মূলত আমাদের যে একটা ডিজিজ বা একটা প্রবলেম, সেটা আমরা ফেস করি অনেকেই, তাই না? অনেকেই ফ্যামিলিতে দেখবে যে বাবা মা সবসময় হচ্ছে তোমার হাইপার টেনশনের জন্য ওষুধ খায় বা হচ্ছে ডক্টরের কাছে যায়। সেটা কি? সেটা হচ্ছে যখন আমাদের রক্ত, মনে করো কেউ টেনশনে আছে বা হচ্ছে অধিক পরিশ্রম করছে বা হচ্ছে তোমার কোনো একটা সমস্যা হয়েছে, তাহলে এই যে টেনশন সমস্যা বা হচ্ছে তোমার যে বিভিন্ন প্রবলেমের কারণে বা এক্সাইটমেন্ট বা ইমোশনের কারণে কি হবে, আমাদের রক্তচাপটা বেড়ে যায়। রক্তচাপটা যখন বেড়ে যাবে, মনে করে আমাদের নর্মাল বা অপটিমাম যে ব্লাড প্রেশার, যে এটা আমরা কি জানি যে অপটিমাম যে ব্লাড প্রেশার, সেটা 120/80 মিলিমিটার মার্কারি এটা ধরা হয়, তাই না? অর্থাৎ আমার যে উপরের যে প্রেশারটা সেটা 120 মিলিমিটার মার্কারি, এবং আমার যে নিচের যে ব্লাড প্রেশার সেটা হচ্ছে 80 মিলিমিটার মার্কারি, এটা ধরা হয়। এটা হচ্ছে অপটিমাম বা হচ্ছে আদর্শ ধরা হয়। আলটিমেটলি এটা কিন্তু আদর্শ না, কারণ কি, এক ব্যক্তি ভেদে এটা বিভিন্ন মানুষের বিভিন্ন হয়। কারণ আমি দেখো কি বলছি, ডায়াস্টোলিক প্রেশার বলছি 60 থেকে 100, আর সিস্টোলিক বলছি 100 থেকে 190। অর্থাৎ কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি ডায়াস্টোলিক প্রেশার 60 হয় এবং হচ্ছে তোমার সিস্টোলিক প্রেশার যদি হচ্ছে 100 হয়, সেই ব্যক্তির ক্ষেত্রে প্রেশার কিন্তু নর্মাল, ঠিক আছে? আবার কারোর ক্ষেত্রে যদি, যেমন আমার হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে 70, আর তোমার সিস্টোলিক প্রেশার হচ্ছে 110। এই যে এই দুইটা কিন্তু আমার ক্ষেত্রে নর্মাল, ঠিক আছে? তো এরকম কিন্তু একটা আদর্শ মান লাগে, সেই আদর্শ মানরা বিজ্ঞানীরা ধরছে 120/80 মিলিমিটার মার্কারি। এখন আমি যেটা বলতেছিলাম, মনে করো ওই যে এক্সাইটমেন্ট, ইমোশন, তারপর টেনশন, এরপর হচ্ছে তোমার আরো বিভিন্ন প্রবলেমের কারণে আমাদের যে ব্লাড প্রেশার সেটা নর্মাল ফ্লো থেকে এটা বেড়ে যায়। মনে করো আমার ব্লাড প্রেশার আমার যেটা রেগুলার হচ্ছে 100, এটা আমি ধরলাম, ঠিক আছে? 100 হচ্ছে আমার হচ্ছে ব্লাড প্রেশার। এই ব্লাড প্রেশার এখন রেগুলার 100-এ চলে, কিন্তু আজকে কোনো সমস্যার কারণে আমার এই ব্লাড প্রেশারটা এরকম করে কেন, ব্লাড প্রেশারটা কি হয়েছে 110-এ চলে গেছে, ঠিক আছে? 110-এ গেলে কি হবে, এটা কিন্তু আমাদের হচ্ছে নর্মাল ব্লাড প্রেশার থেকে বেড়ে গেল 10, তাই না? আর এই 110 মিলিমিটার মার্কারি ব্লাড প্রেশার যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, তখন আমাদের যে ব্রেনের যে রিসিপ্টর এই 110-কে নর্মাল ধরে নেবে। সে তখন ভাববে যে এই ব্যক্তির ক্ষেত্রে এই 110ই নর্মাল, কিন্তু আলটিমেটলি আমার নর্মাল কিন্তু 100। কিন্তু ওই যে আমি রেগুলার টেনশন করি, রেগুলার এক্সাইটমেন্টে থাকি অতিরিক্ত সময়, তারপরে তোমার ইমোশন কাজ করে, তারপরে আদার্স প্রবলেম কাজ করে, এই জন্য ওটা কি করতেছে, বেড়ে যায় 110-এ, আমার নর্মাল সেট করে দিয়েছে। কিন্তু আমার 110 তো নর্মাল না, আমার নর্মাল কত, 100। এই জন্য পরবর্তীতে আমাদের এই সমস্যাগুলো হয়, যে তোমার উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন, টার্মটা হচ্ছে হাইপার টেনশন। কাজ করে না কেন, কি দেখো, এটা তো অবস্থা। হাইপার টেনশন, এটা হচ্ছে টার্ম। এই হাইপার টেনশন কি হবে, ব্লাড প্রেশার অতিরিক্ত বেড়ে যাওয়াকে বলা হয়। আর এটার কারণে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়, যেমন হচ্ছে তোমার হার্ট অ্যাটাক এর কারণ একটা হতে পারে, বিভিন্ন প্রবলেম হতে পারে, আরও অনেক সমস্যার কারণ কিন্তু এই হাইপার টেনশন বা রক্তচাপটা অতিরিক্ত বা বেড়ে যাওয়া, ঠিক আছে? দেখো এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবার? রক্তচাপ, আরেকটা জিনিস যে এই যে রক্তচাপ, এটা যে আমার যন্ত্র দিয়ে মাপা হয় সেটার নাম হচ্ছে স্পিগনোম্যানোমিটার। স্পিগনোম্যানোমিটার অর্থাৎ যে যন্ত্র দেখা যাচ্ছে মেডিকেল কলেজে বা হচ্ছে তোমার হসপিটালে গেলে ডক্টরের গলায় একটা যন্ত্র ঝুলানো থাকে, তাই না? ওটাকেই বলা হয় স্পিগনোম্যানোমিটার। এটার সাহায্যে মূলত আমাদের রক্তচাপটা মাপা হয়। আরেকটা জিনিস, এই যে সিস্টোলিক ব্লাড প্রেশার, এটা কি বলছি সবচেয়ে উপরে একটা,
আর একটা হচ্ছে ডায়াস্টলিক ব্লাড প্রেশার, বলছি সবচেয়ে নিচেরটা, তাই না? তাহলে মনে করো এই যে সিস্টোলিক আর ডায়াস্টোলিক এই প্রেশারের মধ্যবর্তী যে প্রেশার তাকে বলা হয় পালস প্রেশার। কি বলছি যে এই দুটার মাঝখানে যেটা সিস্টোলিক আর ডায়াস্টোলিক মাঝখানে যেটা সেটাকে বলা হয় পালস প্রেশার। আর এই পালস প্রেশার কোথায় দেখি আমরা? হাতে দেখি। যে এখানে দেখবা যে অনেকেই তোমাকে দেখতেছে তোমার পালস রেট কত বা তোমার হচ্ছে নাড়ির স্পন্দন রেট কত, সেটাই হচ্ছে পালস প্রেশার। আর সেটা কি সিস্টোলিক আর ডায়াস্টোলিক, অর্থাৎ বড়টার ছোটটার মাঝখানে যে প্রেশারটা সেটাকেই বলা হয় পালস প্রেশার বা পালস রেট। ঠিক আছে, এটা কত হয়? এটা হচ্ছে তোমার নর্মালি যেটা হয় আমাদের হচ্ছে 70 থেকে 80 বিটস পার মিনিট হয়, বিটস পার মিনিট। এটা দিয়ে কিন্তু আমরা বের করতে পারি যে আমাদের হৃৎপিণ্ডের রক্তের স্থায়ীকাল কত, বা হচ্ছে তোমার হৃৎস্পন্দনের যে স্থায়ীকাল সেটা কত। যেমন মনে এটা কি বলছে যে 1 মিনিটে 70 থেকে 80 বার হয়, সেটা যদি আমি আছে আদর্শ বা অপটিমাম ধরি সেটা হচ্ছে 74 বিটস পার মিনিট, তাই তো? এবার আসো যে এটা হচ্ছে কত মিনিটে হয়েছে? 1 মিনিটে বা হচ্ছে 60 সেকেন্ডে। তাহলে দেখো 60 ভাগ 74, তাহলে এখানে হচ্ছে সেকেন্ড ছিল আর ওখানে হচ্ছে 20 পার মিনিট, সব কিছু দিয়ে কাটাকাটি করে দেখবো যে 0.8 সেকেন্ড হয়েছে। এটাই হচ্ছে আমার আছে হৃৎপিণ্ড। অর্থাৎ ওই যে আমি বললাম না যে ফুসফুস থেকে আমাদের রক্তটা কোথায় আসবে? আমার হচ্ছে প্রথমে হচ্ছে বাম অলিন্দ, বাম অলিন্দ থেকে, অর্থাৎ বাম অলিন্দের রক্ত আমার থেকে হচ্ছে কোথায় যাবে? বাম নিলয়। অর্থাৎ এই যে বাম নিলয় আর বাম অলিন্দে আমার পুরো 0.8 সেকেন্ড রক্তটা স্থায়ী হবে। ওটা আবার আলাদা আলাদা ভাগ আছে যে অলিন্দে কত সময় থাকবে, নিলয়ে কত সময় থাকবে, ওটা আমাদের এখন পড়ার বিষয় না, এটাও কিন্তু আমাদের পড়ার বাইরে। তারপরে টপিকে চলে আসলো তাই তোমাদের বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা দেখো তোমাদের ক্লিয়ার কিনা? এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? আচ্ছা, আর যারা আমি মাঝে মাঝে দেখতেছি যে কমেন্টে এসে উল্টোপাল্টা কমেন্ট করতেছে, এরপরে যদি আমি দেখি কেউ উল্টোপাল্টা কমেন্ট করতেছে আমি কিন্তু এখান থেকে সবাইকে ব্লক মেরে দেবো একদম। ঠিক আছে, আমি যেন আর না দেখি এখানে উল্টোপাল্টা এসে কমেন্ট করো। ওকে, সবার ক্লিয়ার? তাহলে এই যে যে উচ্চ রক্তচাপ, এটা তো আমি বললামই যে উচ্চ রক্তচাপ জিনিসটা কি। আলটিমেটলি যেটা আমার হচ্ছে থাকার কথা সেটা থেকে কিছুটা বেড়ে যাবে। বেড়ে যায় কি কি কারণে? আমার এক্সাইটমেন্টের কারণে বেড়ে যেতে পারে, ইমোশনের কারণে বেড়ে যেতে পারে, টেনশনের কারণে বেড়ে যেতে পারে। আর যখনই হচ্ছে বেড়ে যাবে তখনই সেটা হচ্ছে কি হবে? একটা রোগ, বা হচ্ছে এটাকে আরেকটা নাম কি বলছি আমি, হচ্ছে হাইপার টেনশন। উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন। ঠিক আছে, তাহলে চলো পরবর্তী স্লাইড। কোলেস্টেরল। কোলেস্টেরল আমাদের একাধারে এটা একটা ভালো একটা জিনিস আবার খারাপ একটা জিনিস। এখন ডিপেন্ড করতেছে জিনিসটা আমরা কিভাবে ইউজ করতেছি তার উপর। কোলেস্টেরল মূলত কি? কোলেস্টেরলটা হচ্ছে তোমার একটা হাইড্রোকার্বন আছে, হাইড্রোকার্বন কোলেস্টাইন। এই হাইড্রোকার্বন কোলেস্টাইন থেকেই মূলত আমাদের কোলেস্টেরলটা এসেছে। ঠিক আছে, এখন আসো এই কোলেস্টেরলকে 3 ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় এলডিএল। এলডিএল মানে হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন। এরপরে আসো যে এইচডিএল। এইচডিএল মানে হচ্ছে তোমার হাই ডেনসিটি লিপোপ্রোটিন। হাই ডেনসিটি লিপোপ্রোটিন। আর একটা হচ্ছে ট্রাইগ্লিসারল।
এই তিনটে হচ্ছে আমাদের কোলেস্টেরলের ভাগ। এখন আসো এই যে যেমন এলডিএল আর এইচডিএল, এই দুটাকে বলা হয় এই যে লো ডেনসিটি যে লিপোপ্রোটিন, এটাকে বলা হয় হচ্ছে আমার খারাপ লিপোপ্রোটিন, আর হাই ডেনসিটিকে বলা হচ্ছে আমার ভালো লিপোপ্রোটিন। অর্থাৎ এইচডিএল তোমার বডিতে যত থাকবে তুমি তত বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এলডিএল তোমার বডিতে যত বেশি থাকবে তুমি তত বেশি অসুস্থ হবে, তুমি তত বেশি মানে রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হবে। এখন এই যে যে লো ডেনসিটি লিপোপ্রোটিন এর একটা মানে অ্যামাউন্ট আছে আমাদের বডিতে থাকা, সেটা হচ্ছে <1.8। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার হাই ডেনসিটির একটা অ্যামাউন্ট আছে, সেটা হচ্ছে আমার <1.5। আর এই যে ট্রাইগ্লিসারাইড যেটা আছে সেটা হচ্ছে আমার <1.7। এটা হচ্ছে আমাদের আদর্শ একটা মান, যেটা থাকলে আমরা ভালো থাকি বা সুস্থ থাকি। তাহলে কি বলছি যে আমাদের হচ্ছে কোলেস্টেরল কি একটা হাইড্রোকার্বন কোলেস্টেরল পদার্থ, যেটা থেকে কোলেস্টেরল তৈরি হয়। কোলেস্টেরলের তিনটা ভাগ আছে, একটা হচ্ছে এলডিএল যাকে বলা হয় লো ডেনসিটি লিপোপ্রোটিন, একটা হচ্ছে তোমার এইচডিএল যাকে বলা হয় হাই ডেনসিটি লিপোপ্রোটিন, আর একটা হচ্ছে ট্রাইগ্লিসারল। এখন আসো যে এই প্রত্যেকটারই একটা এমন বলছি, আমার যে লো ডেনসিটি লিপোপ্রোটিন সেটা <1.8 মিলিমোল পার লিটার থাকে, এর এককটা হবে আছে মিলিমোল পার লিটার। ঠিক আছে, সবগুলোর ক্ষেত্রে। এরপর হচ্ছে হাই ডেনসিটি <1.5, অর্থাৎ 1.5 এর যত বেশি থাকবে ততই কিন্তু আমাদের জন্য ভালো। ঠিক আছে, আরেকটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড যেটা হচ্ছে <1.7। এখন তোমাদের একটা কথা বলি, মানে একটা কোশ্চেন করি, যে ছেলেদের ক্ষেত্রে মেয়েরা একটু বেশি সুস্থ থাকে বা একটু মানে হচ্ছে লেটে মারা যায় বা হচ্ছে লেটে হচ্ছে তোমার অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে, তার ভিতরে একটা কারণ কিন্তু এই যে দুইটা লিপোপ্রোটিন। কিভাবে কেউ কি বলতে পারবা? দেখো তো, দেখো পারো কিনা যে হচ্ছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন বা লো ডেনসিটি লিপোপ্রোটিন আলটিমেটলি কিভাবে আমাদের হচ্ছে বেশি দিন সুস্থ থাকার জন্য হচ্ছে সহায়তা করে। বাইজিতের নেট কি হয়েছে? দেখো পারো কিনা, না পারলে বলো, আমি বলবো, তোমরা চেষ্টা করো একটু। হৃদরোগের জন্য একজন লিখছে। আচ্ছা দেখো, আমাদের ক্ষেত্রে কি হয়, ছেলেদের ক্ষেত্রে হচ্ছে এলডিএল মানে লো ডেনসিটি লিপোপ্রোটিনটা বেশি থাকে, আর হাই ডেনসিটি লিপোপ্রোটিনটা কম থাকে। যেটা হওয়ার কথা কি ছিল, উল্টো, আমাদের হাই ডেনসিটি বেশি থাকার কথা ছিল, কারণ এটা বেশি থাকলে আমরা সুস্থ থাকবো। আর লো ডেনসিটিটা আমাদের কি ছিল, যে কম থাকার কথা ছিল, এটা যত কম থাকবে তত আমরা বেশি সুস্থ থাকবো। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের ছেলেদের ক্ষেত্রে মূলত হাই ডেনসিটি লিপোপ্রোটিনটা কম থাকে, লো ডেনসিটি লিপোপ্রোটিনটা বেশি থাকে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কি হয়, যে হাই ডেনসিটিটা বেশি থাকে লো ডেনসিটির ক্ষেত্রে, মানে এর থেকে। এই জন্য কি হয় যে মেয়েরা কিন্তু ছেলেদের থেকে সুস্থ থাকে এবং অনেকদিন পর্যন্ত জীবিত থাকে। ঠিক আছে, আচ্ছা এখন আসো পরবর্তী। আচ্ছা, এই কোলেস্ট্রল নিয়ে আরেকটা কিছু বলে দিই। আমাদের কোলেস্ট্রল কি হয়, মূলত আমাদের এই কোলেস্ট্রল কিভাবে সাহায্য করে, আমাদের হরমোন আছে যাকে বলা হয় হচ্ছে তোমাকে সেক্স হরমোন। মেয়েদের ক্ষেত্রে দুইটা, একটা হচ্ছে ইস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রোজেস্টেরন। এই দুইটা হরমোন। আর ছেলেদের ক্ষেত্রে যে হরমোন সেটার নাম হচ্ছে টেস্টোস্টেরন। তা আমাদের টেস্টোস্টেরনে যাব না, কারণ হচ্ছে আমার এই কোলেস্টেরল, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন এই দুইটা তৈরিতে সহায়তা করে। ঠিক আছে, এরপরে আরেকটা কাজ করে কোলেস্টেরল, সেটা কি, আমাদের এই যে দেখো এটা কি, এটা হচ্ছে একজোড়া কিডনি, তাই না? এটা যদি আমি বলি, এটা হচ্ছে আমাদের কিডনি। এখন এই কিডনি আকার কারণ কি, কিডনির মাথার উপরে টুপির মতন একজোড়া গ্ল্যান্ড থাকে, যাকে বলা হয় তোমার অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা গ্রন্থি, অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড থেকে আমার যে হরমোন নিঃসৃত হয়
সেই হরমোনের নাম হচ্ছে অ্যাড্রেনালিন। এই অ্যাড্রেনালিনটা নিঃসরণের ক্ষেত্রে আমাদের কোলেস্টেরলটা সাহায্য করে। ঠিক আছে, তাহলে আমি তিনটা কাজ বললাম। একটা কি আছে, আমাদের সেক্স হরমোন যেটা মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, সেটা তৈরি করার ক্ষেত্রে আমাদের কোলেস্টেরল কাজ করে। আমাদের কিডনির মাথার উপর যে একজন গ্ল্যান্ড থাকে, নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এখান থেকে যে অ্যাড্রেনালিন হরমোনটা নিঃসৃত হয় সেটার ক্ষেত্রে আছে কোলেস্টেরল সাহায্য করে। আরেকটা কাজ করে কোলেস্টেরল, আমাদের স্কিনে যে আমাদের কোলেস্টেরলগুলো থাকে সেগুলো সূর্যের আলোতে ভিটামিন ডি তৈরি করতে সহায়তা করে। অর্থাৎ কি, আমাদের যে স্কিনের যে কোলেস্টেরলগুলো থাকবে সেটা হচ্ছে কি হবে, আমার লাইট বা সূর্যের আলোর উপস্থিতিতে হবে আমার ভিটামিন ডি তৈরি করবে, যেটা ভিটামিন ডি তৈরি করে কি করে আমাদের হচ্ছে বোনটা গঠনে সহায়তা করে, আমাদের দাঁত গঠনে সহায়তা করে, এবং সেটা হচ্ছে আমাদের যে যকৃৎ বা হচ্ছে তোমার হচ্ছে লিভার আছে সেখানে যে স্টোর থাকে, পরবর্তীতে এটা আমাদের বিভিন্ন কাজে সহায়তা করে। ঠিক আছে, আর কোলেস্টেরল আমাদের যে হচ্ছে ফ্যাটে দ্রবণের যে ভিটামিনগুলো আছে এ ডি ই কে, ফ্যাট সলিউবল যে ভিটামিন সেটা হচ্ছে কি এ ডি ই কে, এই চারটা ভিটামিনের হচ্ছে মানে দ্রবণের ক্ষেত্রে বা আমাদের হেল্প করার ক্ষেত্রে কোলেস্টেরল কাজ করে। ঠিক আছে, এই যে যে কাজগুলো, এই কাজগুলোতে বললাম হচ্ছে কোলেস্টেরলের ভালো দিক। এখন আসলে কোলেস্টেরলের কিছু খারাপ দিকও আছে। খারাপ দিক, আমরা যদি অতিরিক্ত পরিমাণ কোলেস্টেরল যুক্ত খাবার খাই, সেই কোলেস্টেরলগুলো জমা হয়ে কি হবে, আমাদের ওই যে ধমনী বা শিরা, ওই ধমনীর মাঝখানে কোলেস্টেরলগুলো আটকা পড়ে যায়। আর মনে করো এই যে এটা একটা ধমনী, এই ধমনীর মাঝখানে আমার হচ্ছে কোলেস্টেরল চলে আসলো। তাহলে কোলেস্টেরল আসলে কি হবে, আমাদের ধমনীতে কি করার কথা ছিল, রক্ত পরিবাহিত হওয়ার কথা ছিল, অক্সিজেনযুক্ত রক্ত। তাহলে আমার যখন রক্তটা এই পর্যন্ত আসবে, এরপরে তো আর আছে এই পাশে পাস করতে পারবে না। অর্থাৎ কি, কোলেস্টেরলের কারণে আমাদের রক্ত প্রবাহটা আমার হৃৎপিণ্ডে সরাসরি পৌঁছাতে পারবে না। ফলে আমাদের এই রক্ত স্বল্পতার কারণে মূলত যত রোগ হয়, দেখবা যে আমাদের যে হার্ট অ্যাটাক, তারপরে যে অ্যানজাইনা, অ্যানজাইনা মানে হচ্ছে আমাদের বুকের তীব্র ব্যথাকে বলা হয় অ্যানজাইনা। পরে হার্ট অ্যাটাকের ক্ষেত্রেও কিন্তু আমাদের বুকে ব্যথা হয়, আরও অনেক কিছু দেখা যায়, আমরা বলবো একটু পরেই। তাহলে মূলত সমস্যা হচ্ছে কি, আমাদের যে কোষ বা টিস্যুতে অক্সিজেনটা আমাদের পরিমাণ মতো না পৌঁছানোর জন্যই সমস্যাটা হচ্ছে। আর এই অক্সিজেনটা কখন পৌঁছাবে না, যখন কিনা অতিরিক্ত কোলেস্টেরল হবে, যেটা তোমার ধমনী গাত্রে এসে আস্তে আস্তে তোমার ধমনীকে বন্ধ করে দেবে, তখন আমাদের মূলত রক্তটা পৌঁছাতে পারবে না এবং সমস্যা সৃষ্টি করবে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে সবকিছু মিলে কোলেস্ট্রল। কোলেস্ট্রল কি, কোথা থেকে তৈরি হলো, কত প্রকার, কোলেস্ট্রলের সুবিধা, কোলেস্ট্রলের অসুবিধা, সবার ক্লিয়ার কিনা আমাকে জানিয়ে দাও। একজন বলছে, রাফিয়া বলছে যে নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত রসকে হরমোন বলে। ঠিক আছে, আর হরমোন মূলত কিন্তু রক্তের মাধ্যমেই আছে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়। মনে করো হচ্ছে আমাদের বিভিন্ন যে গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয় সেটা কিন্তু রক্তের মাধ্যমে প্রবাহিত হয়। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এনজাইম, এনজাইমটা আমাদের হচ্ছে নালীর মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গা প্রবাহিত হয়। ওকে, ক্লিয়ার, সবার ক্লিয়ার? ওকে, ক্লিয়ার সবার? আচ্ছা, এবার আসে যে একটা জিনিস, সেটা হচ্ছে লিউকোমিয়া। লিউকোমিয়া মানে কি, লিউকোমিয়া হচ্ছে যে আমাদের যে তিন ধরনের রক্তকণিকা পড়ছে না, ডাব্লিউবিসি, আরবিসি এবং হচ্ছে প্লাটিলেট বা অনুচক্রিকা, তার ভিতর ডাব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড কর্পাসেল, এই ডাব্লিউবিসি যদি অতিরিক্ত পরিমাণ বেড়ে যায়, মানে অতিরিক্ত পরিমাণ তৈরি হয়ে যায়, এটার অ্যামাউন্ট আমরা কি জানি, যে 4 থেকে 10 অথবা 11,000, এটা 11,000ই মেন, তোমাদের বইতে মেবি 10,000 আছে। এটা হচ্ছে এটার আছে একদম পারফেক্ট, যে আমাদের 4 থেকে 11,000 আমাদের বডিতে থাকে। কিন্তু এই যে যে আমার যদি 11,000-এর বেশি হয়, তাহলে কিন্তু লিউকোমিয়া না, তার নাম হচ্ছে লিউকোসাইটোসিস। লিউকোসাইটোসিস,
এটা হচ্ছে যে 11,000 থেকে বেড়ে যাওয়া। কিন্তু অতিরিক্ত মানে একেবারে মনে করো 1 লাখ 2 লাখ হয়ে গেল, এই যে যে অতিরিক্ত ডাব্লিউবিসি তৈরি হওয়া এটাকেই বলা হয় লিউকোমিয়া। আর লিউকোমিয়া মানে হচ্ছে আমার ডাব্লিউবিসির ক্যান্সার বলা হয়, এটাকে ডাব্লিউবিসির ক্যান্সার। অর্থাৎ আমাদের যে ক্যান্সার হয় না, আমাদের যে বলে যে এর এই ক্যান্সার হয়েছে, ওর এই ক্যান্সার হয়েছে, ক্যান্সার মূলত আর কিছুই না, ক্যান্সার মূলত হচ্ছে আমাদের ডাব্লিউবিসি অতিরিক্ত বিভাজন বা অতিরিক্ত পরিমাণ তৈরি হওয়ার কারণে যে জটিলতা তৈরি হয় তাকেই বলা হয় হচ্ছে ক্যান্সার। আর এর ট্রিটমেন্ট কি? কেমোথেরাপি আছে, কেমোথেরাপি দিয়ে দিয়ে মূলত ক্যান্সারটা ঠিক করা হয়। আরও অনেক ট্রিটমেন্ট আছে, যেমন হচ্ছে আমাদের হচ্ছে আমরা কি জানি, মনে করো একটা বোন, তাই না, এই বনের ভিতরে কি থাকে? অস্থিমজ্জা থাকে। এই অস্থিমজ্জা থেকে আমাদের কি হবে? ডাব্লিউবিসি তৈরি হবে। তাহলে এই যে যে বোন, যে বনের যে অস্থিমজ্জা মজ্জা, এটাকে হচ্ছে প্রতিস্থাপন করা যায়। এই অস্থিমজ্জাকে প্রতিস্থাপন করলে মূলত আমরা ঠিক হয়ে যাব। আবার হচ্ছে আমাদের যে ক্যান্সারের জন্য কি কেমোথেরাপি দিলেও আমরা ঠিক হয়ে যাবো। অর্থাৎ লিউকোমিয়া মানে কি? লিউকোমিয়া মানে হচ্ছে ডাব্লিউবিসি অনিয়ন্ত্রিত বিভাজন বা তৈরি হওয়াকে বলা হয় লিউকোমিয়া। এটাকে মূলত হচ্ছে ডাব্লিউবিসি ক্যান্সার বলা হয়। আর এটার কারণে কি হয়, আমাদের যে ট্রিটমেন্ট বা এটার যে আমাদের এখান থেকে বের হওয়ার যে পদ্ধতি সেটা হচ্ছে দুইটা, এটা হচ্ছে কেমোথেরাপি, আর এটা হচ্ছে যে অস্থিমজ্জা থেকে তৈরি হয় ডাব্লিউবিসি, সেটাকে প্রতিস্থাপন করে দেওয়া। ক্লিয়ার? আর আমরা জানি যে 4 থেকে 11,000 ডাব্লিউবিসি থাকে, অর্থাৎ 11,000 থেকে বেশি হলে, মনে করো 14,000 হলো, 15,000 হলো, 20,000 হলো, সেটাকে বলা হয় লিউকোসাইটোসিস, অর্থাৎ অতিরিক্ত পরিমাণ ডাব্লিউবিসি। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। চলো এবার আসো যে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক কি? আমি তো একটু আগেই বলছি, তাই না, যে আমাদের ধমনী গাত্রে যদি অতিরিক্ত পরিমাণ কোলেস্টেরল বা হচ্ছে চর্বি জমা হয় তখন কি হবে, আমাদের রক্তটা প্রপার ওয়েতে আমার হৃৎপিণ্ডে যেতে পারবে না। অর্থাৎ হৃৎপিণ্ডে যখন হচ্ছে প্রপার ওয়েতে যেতে পারবে না, তখন কি হবে, আমাদের হচ্ছে রক্তটা আমাদের যেহেতু পাচ্ছে না হৃৎপিণ্ড, সে হচ্ছে যেহেতু আমাদের অক্সিজেন রক্তের মাধ্যমে কি হবে, অক্সিজেনটা হৃৎপিণ্ডের দরকার, সেই অক্সিজেনটা যখন পাবে না তখন সে বিভিন্ন প্রতিক্রিয়া দেখানো শুরু করবে। একটা জিনিস আমি তোমাদের বুঝাই দিই, মনে করো এটা একটা হৃৎপিণ্ড, এটা কি বলছি, এটা কি বলছে হচ্ছে তোমার লেফট অ্যাট্রিয়াম বা হচ্ছে বাম অলিন্দ, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল বা হচ্ছে বাম নীলয়, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম বা হচ্ছে ডান অলিন্দ, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল বা ডান নীলয়। এখন আসো যে তোমার এই যে যখন রক্তটা এখানে আসবে, একটা রক্ত আসবে না, আমরা বললাম রক্ত আসে, এটা তখন কি হবে, বন্ধ থাকবে। তাহলে রক্তটা যখন আসে তখন কি হয়, এটা প্রসারিত হবে। মনে করো একটা থলি, এই থলির ভিতর রক্তটা যখন পৌঁছাবে তখন কি হবে, এটা আস্তে আস্তে প্রসারিত হবে। এই প্রসারণকে বলা হয় সিস্টল। প্রসারণকে বলা হয় সিস্টল ইকুয়াল টু প্রসারণ। আর যখন কপাটিকাটা খুলে যাবে, মনে করো এই একটা থলি, এই থলির ভিতরে আমার কি আছে, রক্ত আছে, সেটা প্রসারিত, কিন্তু ওটা একটা ছিদ্র দিয়ে এই থলির মুখটা আটকানো বা একটা কিছু দিয়ে, যখন ওই মুখটা খুলে দেবো রক্তটা কি হবে, বের হয়ে যাবে না? বের যখন হয়ে যাচ্ছে তখন ওটা কি হবে, এটা প্রসারিত ছিল, সংকুচিত হয়ে যাচ্ছে। তাহলে এই যে সংকোচন, একে বলা হয় ডায়াস্টল ইকুয়াল টু হচ্ছে সংকোচন। তাহলে এই যে সিস্টল ডায়াস্টল মানে হচ্ছে সংকোচন প্রসারণ, যাতে, আর এই সংকোচন প্রসারণকে বলা হয় হৃস্পন্দন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আসো কি বলছি, যে যখনই একটা ধমনী গাত্রে আমার মূলত কি হবে, এই একটা ধমনী বা হচ্ছে আমি শিরা যাই ধরি না কেন, এর মাঝখানে যখন অতিরিক্ত কোলেস্ট্রল বা চর্বি থাকবে তখন অক্সিজেনটা প্রপার ওয়েতে আসতে পারবে না। না আসলে তখন আমাদের যে কি হয়, হার্ট অ্যাটাকের যে লক্ষণ সমূহ, আমাদের বুকের মাঝখানে ব্যথা হয়। একটা জিনিস মনে রেখো, যে হৃৎপিণ্ডের ব্যথাকে বা হার্ট অ্যাটাকের পূর্ব অবস্থাকে বলা হয় অ্যানজাইনা। হার্ট অ্যাটাকের পূর্ব অবস্থাকে কি বলা হয়, অ্যানজাইনা। এই অ্যানজাইনাতে কিন্তু তীব্র ব্যথা হয়।
ঠিক আছে, প্রচুর পরিমাণে ব্যথা হয়, মনে হবে যে আমি এখনই মরে যাচ্ছি, ছটফট করতেছি, এরকম টাইপের ব্যথা হচ্ছে অ্যানজাইনা। ওকে, এখন দেখো হার্ট অ্যাটাকের ক্ষেত্রে ব্যথাটা আমাদের বুকের মাঝখানে হয়, এবং এই বুকের মাঝখান থেকে ব্যথাটা রেডিয়েট করে মানে ছড়িয়ে পড়ে আমাদের যে ঘাড়ে যায়, তারপর পিঠের পিছন দিকে চলে যায়। আর ব্যথাটা এমন মনে হয় যে বুক জ্বালা পোড়া করতেছে, তখন অনেকে অ্যান্টাসিড খায়। অ্যান্টাসিড খাইলেও যখন ব্যথাটা যাবে না, তখন তোমাকে মনে করতে হবে যে এটা অবশ্যই হার্টের সাথে রিলেটেড কোনো ব্যথা, এবং তখন দ্রুত হসপিটালে যেয়ে একটা ইসিজি করে আমাকে কনফার্ম হতে হবে আসলে এটা হার্ট অ্যাটাক কিনা। ঠিক আছে, এরপর আসলে যে যাদের ক্ষেত্রে ডায়াবেটিস থাকে, যেসব পেশেন্টের ক্ষেত্রে ডায়াবেটিস থাকে, তখন কি হবে, ওদের ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু সিমটম প্রকাশ পায় না, অর্থাৎ এই যে ব্যথা করা, ব্যথাটা পিছনে রেডিয়েট করে চলে যাওয়া, এগুলো হচ্ছে ওই লক্ষণগুলো প্রকাশ পায় না, হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয়ে যায়। অর্থাৎ আমাদের ক্ষেত্রে যেসব পেশেন্টের ক্ষেত্রে ডায়াবেটিস আছে এবং যাদের ক্ষেত্রে নাই, অর্থাৎ না যাদের ক্ষেত্রে নাই তাদের থেকে যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু বেশি সিরিয়াস কন্ডিশন, তাই না? কারণ আমাদের যাদের ডায়াবেটিস নাই তারা কিন্তু একটা সিমটম পাবো, তারা বুঝতে পারবো যে এটা হার্টের সাথে রিলেটেড বা হার্ট অ্যাটাকের একটা মানে পূর্ব লক্ষণ বোঝা যাচ্ছে, কিন্তু যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে লক্ষণ যে আছে আমার বুকে ব্যথা করবে, শ্বাস নিতে পারবো না, তারপরে ব্যথাটা পিছন থেকে রেডিয়েট করে চলে যাবে, অ্যান্টাসিড খাইলেও ব্যথাটা যাবে না, তারপরে তোমার হচ্ছে শুয়ে পড়বা তুমি, মনে হবে যে ঘাম বের হবে মানে সোয়েটিং হবে, এগুলো হচ্ছে সব হার্ট অ্যাটাকের লক্ষণ। এরপরে তুমি ট্রিটমেন্ট যাবা, ওখানে হচ্ছে মেনলি হচ্ছে তোমার অনেক কিছুই দেওয়া হয়, একটা জিনিস যেটাকে বলা হয় অ্যাসপিরিন। অ্যাসপিরিনের 300 মিলিগ্রামের একটা ডোজ দেওয়া হয়, যার সাথে 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 আরো কিছু একটা দেয়, ক্লোপ্রিডল। এটা হচ্ছে 300 মিলিগ্রাম দিয়ে দেয়, যাতে হচ্ছে যে রক্তটা হচ্ছে তরল হয়ে যায়, পেশেন্ট একটু রিল্যাক্স হয়। ঠিক আছে, এটা তোমাদের জিনিস না, তোমাদের দরকারও না, আমি মুছে দিই, জাস্ট বলে ফেললাম, নয় তোমরা আবার মাথা গরম করে ফেলবা। ঠিক আছে, এরপর তো তোমার হচ্ছে যেটা করা লাগবে, আমাদের হচ্ছে পেশেন্টরা যে অ্যাডভাইসগুলো দেয়, মানে সরি ডক্টররা, ধূমপান করা যাবে না, অতিরিক্ত টেনশন করা যাবে না, অতিরিক্ত ভারী কাজ করা যাবে না, শাক সবজি খাওয়া লাগবে বেশি বেশি করে, তারপরে তোমার আছে আরও অনেক কিছু দেয় যে বেশি বেশি প্রোটিন একটু নিয়ন্ত্রিত মাত্রায় খাওয়া লাগবে, অতিরিক্ত খাওয়া যাবে না, যেমন হচ্ছে তোমার বেশি মাছ মাংস অর্থাৎ চর্বি জাতীয় খাদ্য, অর্থাৎ যেসব জিনিসে বেশি চর্বি আসে, যেমন হচ্ছে অনেক গোস্ত বা মাংসতে থাকে, ঠিক আছে, এইসব খাবারগুলো অ্যাভয়েড করা লাগবে। এটাই হচ্ছে হার্ট অ্যাটাক। দেখো হার্ট অ্যাটাক ক্লিয়ার কিনা? হার্ট অ্যাটাক ক্লিয়ার? চলে, এরপর আসলে লাস্ট যে টপিক আমাদের আজকের শেষ টপিক হচ্ছে বাত জ্বর, বা বাত জ্বরকে বলা হয় নিউমেটিক ফিভার। তাহলে আসলে বাত জ্বরকে কি বলতেছি, বাত জ্বরকে বলা হয় নিউমেটিক ফিভার। এটা মূলত একটা অণুজীব, এই অণুজীবের নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। এই স্ট্রেপ্টোকক্কাস এর আবার অনেক ফ্যামিলি মানে মেম্বার আছে, মানে স্ট্রেপ্টোকক্কাস ভিরিডেন্স বলা হয়, স্ট্রেপ্টোকক্কাস তোমার আরো পায়োজন, অনেক টাইপের মানে এটা আছে। মেনলি এই স্ট্রেপ্টোকক্কাস যে মানে গ্রুপ, এটা একটা অণুজীব, এই অণুজীবের কারণে আমাদের কি হয়, এই রোগটা মানে বাত জ্বরটা হতে পারে। এখন আসো বাত জ্বর, এই স্ট্রেপ্টোকক্কাসটা মূলত কি করে, ওই যে আমাদের হৃৎপিণ্ডের ভালভ আছে না বা কপাটিকা, ওই ভালভ বা কপাটিকাকে অ্যাটাক করে। ফলে হচ্ছে ভালভ বা কপাটিকা যদি অ্যাটাক হয়, তার মানে কি, ওটা কি করছিল, আমাদের রক্তটা যাতে একমুখী সঞ্চালন হতে পারে সেটা কাজ করছিল না, সেই কাজটা বিঘ্ন ঘটবে। ফলে আমাদের হচ্ছে হৃৎপিণ্ডের সমস্যা হবে, আমাদের হচ্ছে জয়েন্টে ব্যথা হবে, হাতে পায়ে ব্যথা হবে, আরও অনেক সমস্যা দেখা যায়। এটারও ট্রিটমেন্ট ওই একই, যে ডক্টরে গেলে প্রেসক্রিপশন দেখে ঠেকে ই করবে আর বিভিন্ন কিছু অ্যাডভাইস দেবে, সেগুলো ফলো করা। তাহলে মেনলি বাত জ্বরের ক্ষেত্রে যেটা মনে রাখবা, বাত জ্বরের অপর নাম হচ্ছে নিউমেটিক ফিভার, আর এটা মূলত স্ট্রেপ্টোকক্কাস অণুজীব দ্বারাই সংগঠিত হয়। বাদ বাকি রিডিং একবার রিডিং করলেই তোমরা পেরে যাবে।
ঠিক আছে? তাহলে আজকে আমাদের এই পর্যন্ত, এটাই আমাদের হচ্ছে লাস্ট টপিক ছিল। দেখো এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা, বা কারোর কোনো টপিকে যদি সমস্যা থাকে বলতে পারো কিন্তু, কারণ এখন আমরা এমসিকিউ আর সিকিউ সলভ করব। 1 মিনিট টাইম দিলাম, না 1 মিনিট না 30 সেকেন্ড। দেখো যে আজকে যতটুকু পড়ছি এর ভিতর কারোর কোনো জায়গায় সমস্যা আছে কিনা, থাকলে আমাকে 30 সেকেন্ডের ভিতর জানাও, তাহলে ওটা আমরা একটু সংক্ষেপে বলে আমরা চলে যাব সিকিউ আর এমসিকিউ পার্টে সলভ করতে। ঠিক আছে? ক্লিয়ার? সবার ক্লিয়ার? ক্লিয়ার দাদা, কোনো সমস্যা নাই? ওকে। হার্ট অ্যাটাকটা একটু একজন বলছে, সেটা হচ্ছে আমি বলি হার্ট অ্যাটাকটা কি বলছি, যে মূলত হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের ভিতর রক্ত প্রবাহিত হয়, তাই না? ফুসফুস থেকে হৃৎপিণ্ডে রক্ত আসবে, দেন হৃৎপিণ্ড থেকে সারা বডিতে, সারা বডি থেকে আবার কার্বন ডাইঅক্সাইড রক্ত এসে হৃৎপিণ্ডে অবস্থান করবে, হৃৎপিণ্ড থেকে সেই কার্বন ডাইঅক্সাইড রক্ত আবার ফুসফুসে চলে যাবে। এখন এই যে যে রক্ত হৃৎপিণ্ডে আসছে এবং হৃৎপিণ্ড থেকে সারা বডিতে যে আবার হৃৎপিণ্ডে এসে ফুসফুসে যাবে, এটা করে কে? ধমনী আর শিরা। এখন ওই ধমনী আর শিরার মাঝখানে যদি চর্বি চলে আসে বা হচ্ছে কোলেস্টেরল চলে আসে, ঠিক আছে? মনে করো কি আমি পড়াচ্ছি, আমার সামনে কি আছে? ফোন আছে। তাহলে এই ফোন আর আমার মাঝখানে যদি কেউ একজন এসে দাঁড়িয়ে পড়ে, তাহলে কি আমাকে তোমরা দেখতে পারবা? আমাকেও দেখতে পারবো না, আমার ব্ল্যাকবোর্ডকেও মানে বোর্ডকেও দেখতে পারবে না, ডিজিটাল বোর্ড, সরি ব্ল্যাকবোর্ড বলতেছিলাম। তাহলে এই যে যে তখন কি করা লাগবে, আমাকে তোমরা যদি দেখতে পারো তার কারণে এই মাঝখানে যে ব্যক্তিটা চলে আসলো তাকে সরিয়ে ফেলতে হবে, না হলে তোমরা দেখতে পারবে না। সমস্যা হচ্ছে কি আমাকে দেখতে পারবো না, আমার লেখা দেখতে পারবো না। তাহলে ওইটাই, যে ধমনী বা শিরার মাঝখানে যদি চর্বি চলে আসে তখন অক্সিজেনটা পৌঁছাতে পারে না হৃৎপিণ্ডে, ফলে আমাদের বিভিন্ন সমস্যা হয়। তার ভিতরে হার্ট অ্যাটাক হচ্ছে অন্যতম একটা। এটার সিমটম কি বলছে? বুকে ব্যথা করে, ব্যথাটা হচ্ছে পিছন দিকে চলে যায়, ঘাড়ে চলে আসে। তারপর তুমি যদি মনে হয় অ্যান্টাসিড খাওয়ার পরে, ওই গ্যাসীয় ব্যথা অনেকে মনে করে অ্যান্টাসিড খায়, কিন্তু তারপরে ব্যথাটা যায় না, মানুষের সোয়েটিং হয়, আরো অনেক সমস্যা হয়। ক্লিয়ার? একজন বলছে আর এইচটা আর একবার একটু। আর এইচ তো বললাম যে আমাদের মূলত 4 ধরনের ব্লাড গ্রুপ আছে, সেটা হচ্ছে এ বি, এ বি আর হচ্ছে ও। কারণ এই 4টা ব্লাড গ্রুপ, এই যে এ পজিটিভ নাকি এ নেগেটিভ, তারপরে ও পজিটিভ নাকি ও নেগেটিভ, এটা তো আমরা বুঝি না, তাই না? আমরা তো এটা জানি না, এটা কি করে বুঝবো? সেটা বুঝবো এই যে আর এইচ। আর এইচ মানে হচ্ছে রিসার্চ ফ্যাক্টর। এটা মূলত কি হয়েছে, বানর থেকে আসছে, বুঝছো? বানর, এই জন্য রিসার্চ বলা হয়। এই আরএস এর উপর উপস্থিতিতে এটা হয় পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে। সেটা কিভাবে আমি বলছি, আরএস এর 6 ধরনের অ্যান্টিজেন আছে। একটা হচ্ছে সিডিই বড় হাতের, আর একটা হচ্ছে ছোট হাতের সিডিই। তাহলে এই বড়গুলোর জন্য হচ্ছে পজিটিভ আর এই ছোটগুলোর জন্য নেগেটিভ। এতটুকু এতটুকু জানলে হবে, আরো আছে সেটা তোমরা ইন্টারমিডিয়েটেই জানবা। লিউকোমিয়াটা বললাম যে ডাব্লিউবিসির অতিরিক্ত বৃদ্ধি পাওয়াকে, মনে করো ডাব্লিউবিসি থাকার কথা 10টা, সেটা 100টা হয়ে গেছে, অর্থাৎ এই যে অতিরিক্ত বেড়ে গেছে এটাকেই বলা হয় লিউকোমিয়া। ওকে, সবার ক্লিয়ার, তাই না? চলো 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 আমরা আজকে এবার সিকিউতে যাই। এরপরে দেখো প্রথমটা, দেখো তো কি বলছে, সরি এমসিকিউ, প্রথম এমসিকিউ দেখো ঢাকা বোর্ড 22 সালে আসছে এবং সিলেট বোর্ড, দুইটা বোর্ডে 22 সালে আসছে। কোন গ্রুপধারী ব্যক্তিদেরকে মানে কোন গ্রুপধারী ব্যক্তিদেরকে সর্বজনীন রক্তদাতা বলা হয়, বা সর্বজনীন রক্তদাতা বলা হয় রক্তের কোন গ্রুপকে? দেখি কে আগে অ্যান্সার দিতে পারে। কার অ্যান্সার দেখি আগে কে দিতে পারে। একজন দিয়ে ফেলছে, দিচ্ছে ও। তাহলে এটা তোমায় সবাই জানো। এই সি বললো কে? ইমরান ইমু। ইমরান ইমু সি কেন বলছো? আমরা একটু আগে বললাম না, সর্বজনীন রক্তের গ্রুপ হচ্ছে ও, বা ও পজিটিভ বা ও নেগেটিভ যেই হোক না কেন আমরা ও বলবো, ঠিক আছে? আর সর্বজনীন গ্রীতা হচ্ছে এ বি, ঠিক আছে? এখানে দাতা বলছে, গ্রীতা বলে নাই, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে ডি। ভেরি গুড যারা পারছো। পরবর্তী চলো, দেখো তো এটা কি?
লিউকোকেমিয়া রোগে কোনটি হয়? লোহিত রক্তকণিকা বেড়ে যায়, শ্বেত রক্তকণিকা কমে যায়, অস্থিমজ্জা ক্যান্সারের আক্রান্ত হয়, ত্বকে ছোট কালো দাগ দেখা যায়। দেখি অ্যান্সার কি কে দিতে পারে? এটা যে দিতে পারবে, এটাই একজন দিয়ে ফেলছে। জাহান বি নাম্বার দিচ্ছে, বি নাম্বার হবে না, অ্যান্সার হবে সি নাম্বার। বি নাম্বার কারণ কি হবে? আমরা জানি যে লিউকেমিয়া মানে হচ্ছে আমার শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে যাওয়া, কিন্তু এখানে কমে যাওয়া বলছে, এটা হবে না, হবে হচ্ছে অস্থিমজ্জা ক্যান্সারে আক্রান্ত হয়। সঠিক অ্যান্সার যারা সি দিয়েছে তাদের সঠিক হয়েছে। ওকে, সবাই সি লিখছে একজন বাদে। পরবর্তী দেখো, রক্তে রক্তরসের পরিমাণ কত? এটা রক্তরস হবে, রক্তরস বলে ফেলাও কত পার্সেন্ট? 45, 55, 65, 75। যশোর বোর্ড 2022 সালের কোশ্চেন। এই যে অনেকেই লিখতেছে বি, তার মানে আমরা জানি যে রক্তে দুই ধরনের উপাদান আছে, একটা হচ্ছে রক্তকণিকা, রক্ত দুই ধরনের উপাদান থাকবে, একটা হচ্ছে রক্তরস, একটা হচ্ছে রক্তকণিকা। কণিকা থাকবে 45% আর রক্তরস থাকবে 55%, অর্থাৎ যারা বি নাম্বার অ্যান্সার বলছো তারা সবাই সঠিক। অ্যান্সার হবে বি নাম্বার। ওকে, নেক্সট চলো, কোন রক্তকণিকায় হেপারিন নিঃসৃত করে? কে পারবে দেখি, সবার আগে কে পারে? কোন রক্তকণিকায় হেপারিন নিঃসৃত করে? লিম্ফোসাইট, নিউট্রোফিল, মনোসাইট, বেসোফিল। একজন আইরিন সুলতানা, ইমরান ইমু, সবাই বি বলতেছে, কারোর অ্যান্সার ঠিক হয়নি এখন পর্যন্ত। এই যে তিথি রয় আর হচ্ছে তোমার জিহান। ঠিক আছে, আচ্ছা আমরা জানি যে শ্বেত রক্তকণিকা মূলত দুই ধরনের, একটা দানাযুক্ত একটা দানাবিহীন। দানাযুক্তটা আবার কয় ধরনের ছিল? দুই ধরনের, মনোসাইট আর লিম্ফোসাইট। আর দানাবিহীন তিন ধরনের ছিল, নিউট্রোফিল, বেসোফিল এবং হচ্ছে তোমার কি ছিল? ইউসিনোফিল। সেই বেসোফিল কি করে? বেসোফিল হেপারিন নিঃসৃত করে। হেপারিনের কাজ কি? রক্তটা আমাদের বডির ভিতরে যাতে জমাট বেঁধে না যায় সেটা নির্ধারণ করা, অর্থাৎ রক্তনালীর ভিতরে যেন জমাট না বাঁধে। ওকে, এটা হচ্ছে নির্ধারণ করা, বা এটাই হচ্ছে হেপারিনের কাজ। ওকে, আমি আগে বলছি, হ্যাঁ জিয়ান সবার আগে বলছে, আর একটা বলছে তিথি রয়, একসাথে বলছিল মনে তোমরা। ওকে, ধন্যবাদ জিহান তোমাকে। পরবর্তী নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, যে কোনটির ভিতর দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করে? বলো তো। এই যে মনে করো হৃৎপিণ্ড, এই যে বাম অলিন্দ মানে এটা বাম অলিন্দ। এই বাম অলিন্দে কোনটার মাধ্যমে রক্ত প্রবেশ করবে, তাও অক্সিজেনযুক্ত রক্ত? এই যে অ্যান্সার দিয়ে ফেলছে, একজন বলছে বি ঊর্ধ্ব মহাশিরা, হয় নাই, চেষ্টা করো সবার। চিত্রটা আমি এঁকে দিচ্ছি, তার মানে পারবা যে ফুসফুস থেকে রক্তটা মেললে আসবে, কিসের মাধ্যমে আসবে? যেহেতু অক্সিজেনযুক্ত রক্ত আসবে, তার মানে এটা অবশ্যই শিরা হবে, ধমনী হবে না। এই যে বলতেছে ডি, সবার আগে কে বলছে? ডি, ফুসফুসের শিরা। আচ্ছা, নাহা নাকি নাম? ওকে, যারা বি বলতেছে তারা কিন্তু অ্যান্সার সঠিক না, সঠিক অ্যান্সার হচ্ছে ডি, অর্থাৎ ফুসফুসীয় শিরা। আমরা কি বলছি যে বাম অলিন্দে, বাম অলিন্দে মানে কি? ফুসফুস থেকে 9:30 ভিতরে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর শুধু সিকিউ সলভ করলে হয়ে যাবে। 9:14 তো 25-এর ভিতরে শেষ হয়ে যাবে। আচ্ছা দেখো কি বলছে, যে ফুসফুস থেকে কি করবে? মূলত অক্সিজেনযুক্ত রক্তটা আসবে। আর হৃৎপিণ্ডের ক্ষেত্রে আমরা কি জানি? ব্যতিক্রম। আসসালামু আলাইকুম ভাইয়া, এই তোমাদের সবার এ আর ভাইয়া চলে আসছেন, ভাইয়ের মধ্যে মেবি ক্লাস আছে, আমি লেট করে দিচ্ছি ভাইয়াকে। আচ্ছা দেখো কি বলছে, যে আমরা জানি ধমনী মানে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করা, আর শিরা মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রক্ত পরিবহন করা। কিন্তু যেহেতু হৃৎপিণ্ডের ক্ষেত্রে ব্যতিক্রম, সেহেতু আমরা জানি যে ফুসফুসীয় শিরা বা পালমারি ভেনের মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্তটা আসবে। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের ডি।
চলো পরবর্তী, নিচের কোনটি হাইড্রোফিলিক পদার্থ নয়? হাইড্রোফিলিক, আমরা জানি হাইড্রো মানে হচ্ছে কি পানি, আর ফিলিক মানে হচ্ছে প্রিয় বা হচ্ছে আকর্ষণ করা, অর্থাৎ পানি প্রিয় পদার্থ নয় কোনটি? দেখি এটা কে পারে? একজন অ্যান্সার দিছে বি। ওকে, ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে বি, আছে কিউটিন। কিউটিন হচ্ছে পানি প্রিয় পদার্থ নয়, তাছাড়া বাদ বাকি সবগুলো হচ্ছে পানি প্রিয় পদার্থ বা হাইড্রোফিলিক পদার্থ, অর্থাৎ এটা হচ্ছে হাইড্রোফোবিক পদার্থ। ওকে, নেক্সট কি বলছে, কোন প্রক্রিয়ায় উদ্ভিদে খনিজ পদার্থর পাশে কোষে স্থানান্তরিত হয়? অর্থাৎ মনে করো এই একটা কোষ, এই একটা কোষ, আর কোন প্রক্রিয়ার মাধ্যমে এই কোষ থেকে এই কোষে আমার কি হবে, স্থানান্তরিত হবে খনিজ পদার্থটা? বলো তো দেখি। মাঝে একটা জিনিস থাকে, এই জিনিসকে ভেদ করে চলে যায়, তাই না? হালকা থেকে ঘনর দিকে যায়, কি হবে অ্যান্সার? কে বলে? অভিস্রাবণ। অনেকে বলছে বি নাম্বার। ওকে, সঠিক অ্যান্সার হচ্ছে বি, অভিস্রাবণ। ঠিক আছে, অর্থাৎ অভিস্রাবণে কি করে, বৈষম্য পর্যায়ের ঝিল্লি ভেদ করে আমার নিম্ন ঘন স্থান থেকে উচ্চ ঘনত্ব স্থানের দিকে প্রবাহিত হয়। ওকে, এবার চলো আমাদের এমসিকিউ পার্ট শেষ, এখন আমরা সিকিউ, আমরা দুইটা সিকিউ সলভ করব। প্রথমটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2022। দেখো কি বলছে, যে আমাদের দেহে, আমরা আগে উদ্দীপকটা পড়ি, আমাদের দেহে ত্রিকোণাকৃতি পাম্পের মতো একটি অঙ্গ আছে যার কার্যকারিতা মৃত্যু পূর্ব পর্যন্ত চলতে থাকে। দেহের অন্যান্য অঙ্গের মতো এরও অক্সিজেন ও খাদ্যসার সরবরাহ প্রয়োজন হয়। তাহলে গ নাম্বার কোশ্চেন দেখো, ত্রিকোণাকার আকৃতি পাম্প মানে কি? যে আমরা যদি হৃৎপিণ্ডটাকে একটু দেখি, হৃৎপিণ্ড কিন্তু এই যে এরকম আমাদের বডিতে এইভাবেই থাকে, অর্থাৎ ত্রিকোণাকার পাম্প। আমরা জানি এটা সবসময় সংকোচন পোষণ করে, এর নিজের খাদ্যসার দরকার হয়, আর এখান থেকে মূলত যে রক্তনালীগুলো বের হয় সেটার মাধ্যমে সারা বডির সাথে যোগাযোগ কানেকশন করে। তাহলে আমাদের উদ্দীপকের অনুযায়ী আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে হৃৎপিণ্ড। গ নম্বরে কি বলছে, উল্লেখিত অঙ্গটির গঠন বর্ণনা করো। গঠন মানে কি? একটা চিত্র দিয়ে দিবা, এরপরে চারটা প্রকোষ্ঠ বলবা, যে চারটা প্রকোষ্ঠ আছে, তারপরে প্রকোষ্ঠের মাঝখানে বাম অলিন্দ এবং বাম নীলার মাঝখানে কি থাকে, আমাদের কপাটিকা থাকে, এবং সেটাকে বলা হয় মাইটাল কপাটিকা। ডান অলিন্দ এবং ডান নীলার মাঝখানে যে কপাটিকা থাকে ট্রাইকপসিড কপাটিকা থাকে। এরপরে হৃৎপিণ্ডের যে কাভারিং থাকে তাকে বলা হয় পেরিকার্ডিয়াম। এর তিনটে স্তর আছে, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে, এইভাবে গঠন বর্ণনা করে দেবে, চিত্র মাস্ট। ওকে, পরবর্তী ঘ নাম্বার দেখো কি বলছে, যে উদ্দীপকে উল্লেখিত উপাদান সমূহ সরবরাহ ব্যাঘাত ঘটলে অঙ্গটি উদ্বৃত্ত অবস্থায় বিশ্লেষণ করো। অর্থাৎ আমরা যদি খাদ্য যদি না পাই, অর্থাৎ খাদ্য যে ওর সরবরাহ করার দরকার সেটা যদি ও না পায়, তাহলে কি হবে আমাদের? অর্থাৎ এটা হচ্ছে যে আমাদের হৃৎপিণ্ড যদি সে নিজে অক্সিজেন না পায়, তাহলে কি হবে? হৃৎপিণ্ডে কোষগুলো আস্তে আস্তে মারা যাবে, ফলে বিভিন্ন সমস্যা হবে। তাহলে সেই সমস্যাগুলো সব সুন্দর করে লিখে দিলে কমপ্লিট। ঠিক আছে, আচ্ছা এরপরে চলো পরবর্তী সিকিউ। দেখো কি বলছে, মূলত এটা বোঝা যাচ্ছে ওখান থেকে, এটা হচ্ছে ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ এখানে লিখছি এ, এটা জিজ্ঞাসাবোধক, এটা এ বি, এটা হচ্ছে ও। অর্থাৎ আমি যদি এটাকে সুন্দর করে লিখি, লেখা আছে ব্লাড গ্রুপ, প্রথমটা আছে এ, এখানে হট চিহ্ন দিয়া, এখানে আছে এ বি, এখানে আছে ও। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। গ নম্বর কোশ্চেন কি বলছে, যশোর বোর্ড দেখো, যে আমাদের দেহে উদ্দীপকের উপাদানগুলোর সঞ্চালন প্রক্রিয়াটি ব্যাখ্যা করে। অর্থাৎ এগুলো কি? রক্তের গ্রুপ, অর্থাৎ আমাদের বডিতে কি সঞ্চালন হচ্ছে? রক্তের সঞ্চালন হচ্ছে। অর্থাৎ এই যে রক্ত, ব্লাড সার্কুলেশন, ওই যে আমি চিত্র দিয়ে এঁকে দিলাম, যে তোমার ফুসফুস থেকে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে সারা বডি, সারা বডি থেকে আবার হৃৎপিণ্ড, দেন আবার ফুসফুস, এই যে ব্লাড সার্কুলেশন চিত্র সহ সুন্দর করে এটা ব্যাখ্যা করে দেবা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ব্লাড সার্কুলেশন, আমাদের ওই যে প্রক্রিয়াটা সেটাই জানতে চাইছে। ওকে, আর 4 নম্বর বলছে, উদ্দীপকে যদি এক নম্বর কি ছিল? ব্লাড গ্রুপ এ, আর 2 বিশিষ্ট রোগীকে রক্তদান করে, তবে কি ঘটতে পারে? অর্থাৎ আমরা যদি 4টা ব্লাড গ্রুপ এ বি আর ও, তাহলে আমাদের এই 3টা ছিল, এ ছিল, এ বি ছিল, ও ছিল, তার মানে আমাদের 2 নাম্বার ছিল
হট চিহ্ন। আমরা যদি এই যে আগের স্লাইডে যাই তাহলে এখানে কি হবে, আমাদের বি ব্লাডগুলো হবে। তাহলে ঘ নাম্বার কোশ্চেন, এ রক্তধারী ব্যক্তি যদি বি রক্তধারী ব্যক্তিকে ব্লাড দেয় তাহলে কি সমস্যা হতে পারে। ওই যে আমি একটু আগেই বলে আসছি যে আমাদের এ রক্তধারী ব্যক্তির গ্রুপে কি থাকে, এ অ্যান্টিজেন থাকবে এবং হচ্ছে অর্থাৎ এর ক্ষেত্রে অ্যান্টিজেন থাকবে এ, কিন্তু অ্যান্টিবডি থাকবে বি। আর বির ক্ষেত্রে কি হবে, বির ক্ষেত্রে আমার অ্যান্টিজেন থাকবে বি কিন্তু অ্যান্টিবডি থাকবে এ, তাই তো। তাহলে যেহেতু আমার বি গ্রুপের অ্যান্টিবডি হচ্ছে এ কিন্তু এ গ্রুপের অ্যান্টিবডি বি, আমি যদি বি রক্তধারী ব্যক্তিকে দিই তাহলে ওর যে প্লাজমাতে বি আছে, এর যে এ অ্যান্টিবডি আছে, ওই অ্যান্টিবডি কি করবে, বি অ্যান্টিবডিটাকে কোয়াগুলেট করবে, অর্থাৎ জমাট বাঁধাতে পারে। জমাট বাঁধা দিলে কি হবে, ওই ব্যক্তি মারা যাবে। ঠিক আছে, মারা যাবে, প্লাস হচ্ছে আরও অনেক সমস্যা তৈরি করবে। আগে অনেক সমস্যা তৈরি হবে, দেন হচ্ছে লাস্টের শেষ পর্যায়ে তার পরিণতি হবে মৃত্যু। ঠিক আছে, তাহলে আমাদের এই যে সিকিউ, এই পর্যন্ত সিকিউ ছিল। আমাদের এই চ্যাপ্টার থেকে এইভাবে সিকিউ আসবে, হয় রক্ত নিয়ে, রক্তের গ্রুপ নিয়ে, অথবা হৃৎপিণ্ড চিত্র নিয়ে, অথবা হৃৎপিণ্ডের যে রোগ বা ডিজিজ আছে এগুলো। আশা করি তোমরা সবাই এখন এই চ্যাপ্টার থেকে যত সিকিউ বা এমসিকিউ আসবে না কেন তোমরা সেটা সবাই পারবা, তাই না? পারবা কি না দেখি সবাই। এই যে অ্যান্টিবডি মারামারি শুরু করবে জাহান। ঠিক আছে, পারবো দাদা, পারবো, সবাই পারবে। তাহলে পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো চ্যাপ্টারে। মেবি হচ্ছে তোমাদের হচ্ছে রেজুম চ্যাপ্টার নিয়ে আমি আবার আসবো নেক্সট উইকে। আগামীকাল মেবি সুমি আপু আসবে। তো নেক্সট সপ্তাহ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে। ঠিক আছে, খোদা হাফেজ। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আর ভাইয়ের জন্য দোয়া রেখো। কাউসার ভাইয়া আসেন। শেষ। হ্যাঁ শেষ, আর ভাই আরেকটু আগে হতে হয়ে যায়। এটা ফিনিশ করে দেন, এটা অফ করে দেন। আমি ভাইকে বললাম তো 25 তো শেষ হয়ে যাবে।